স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো, আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি ইউনিট যে আমরা শুরু করেছিলাম, ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারটা, তোমাদের ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার যেটা আছে সেখান থেকে আমরা আজকে কন্টিনিউ করব। ওকে, তো এর আগের দিন আমরা দেখেছিলাম আমরা পুরো সিলেবাস ভিত্তিক হতে পড়ছি। আমাদের যে যেই মেন্স বলো বা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের আমি সিলেবাসটার যে স্ন্যাপটা আমি তোমাদেরকে অলরেডি গ্রুপে পাঠিয়েছি, তোমাদের দেখবে। তো এটা হচ্ছে জায়গা। এবার তোমরা অনেকে কিছু কিছু আমাকে কোয়েশ্চেন করেছিলে, সেই কোয়েশ্চেনগুলো আমি একটু আনসার দেওয়ার চেষ্টা করছি। যে অনেকে বলেছিলে স্যার আমাদের মানে যেগুলো বেসিক কোয়েশ্চেন আমার কমেন্টে এসে দেখলাম সেগুলো আমি করে দিচ্ছি। যে আমাদের জয়েন্টে স্যার আমাদের পিসিবি ছিল, মানে আমি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ছিল, আমার কিন্তু ম্যাথামেটিক্স ছিল না। তাহলে কি আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে অ্যাপিয়ার করতে পারবো? তো দেখো, কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে ইয়েস, তুমি অ্যাপিয়ার করতে পারবে। যেহেতু তোমার ম্যাথামেটিক্সটা ছিল না, সেহেতু ম্যাথামেটিক্সের এক্সামটা তুমি বসলেও, তুমি যদি বসেও যাও, তোমার অ্যান্সার তো করতে পারবে না। সেক্ষেত্রে তোমার কি হবে, ফিজিক্স আর কেমিস্ট্রির মার্কসটা কাউন্ট হবে। আর ফিজিক্স আর কেমিস্ট্রির মার্কস যদি কাউন্ট হয়, সেখানে তুমি অনলি ফার্মাসির জন্য চান্স পাবে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে চান্স পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা গল্প। আর সেকেন্ড যেটা হচ্ছে, যাদের ক্ষেত্রে পিসিবি আছে, পিসিএম আছে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে, তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই। আর সেকেন্ড থিং হচ্ছে, অনেকে আবার লিখেছে স্যার যাদবপুর নিয়ে ভিডিও বানাতে, তো আমি ডিটেলসে যাদবপুর নিয়ে ভিডিও আমি একটা বানাবো, দু একদিনের মধ্যেই বানাচ্ছি, সেটা সময়টা একটুখানি পেয়ে যায়। আর বাকি তোমাদের যে কোয়ারি ছিল যে যাদবপুরে স্যার প্রচুর র্যাগিং হয়, ওখানে গেলে খুন করে দেবে, তো সমস্ত ডিটেলসগুলো ওখানে আমি সেপারেট ভিডিওতে আলোচনা করব, আমি এই ভিডিওর মধ্যে আর বলছি না। ঠিক আছে, আচ্ছা। আর বাকি রইলো তোমাদের যে বিশেষ বিশেষ কোয়ারিগুলো, যে কালকে তোমাদের ম্যাডামের একটা লেকচার দেখবে, মানে পাবলিশ হয়েছে, যেটা তোমার এনসিইআরটি বেস করে বায়োলজি পোর্শনের। তো সেইটা নিটের ক্র্যাশ কোর্স ওয়াইজ হবে, সেখানে নিটের যে তোমাদের ক্র্যাশ কোর্সটা চলবে, সেখান থেকে কিন্তু তোমরা কভার করতে পারবে। ওকে, আচ্ছা। এবার আজকে যে আমরা পড়াটা পড়বো, সেই পড়াটার মধ্যে বেসিক্যালি চলছে আমাদের ডাইমেনশন অ্যানালিসিস চলছিল। আমরা বিভিন্ন জিনিসের ডাইমেনশনগুলোকে পড়েছিলাম। আজকে যেটা পড়বো সেই ডাইমেনশনের অ্যানালিসিসের অ্যাপ্লিকেশনস। আর তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বার আর এরর ক্যালকুলেশন। এই কয়েকটা জায়গায় কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের সিলেবাসে আছে। সিলেবাসটা তোমরা একবার দেখে নিতে পারো, আমি গ্রুপে স্ন্যাপ শেয়ার করেছি, পুরো পিডিএফটাও শেয়ার করে দিয়েছি। ঠিক আছে, তো আমরা আজকের ভিডিও লেকচারে পুরোটাকেই আমরা এটা কমপ্লিট করে নেব উইথ ম্যাথামেটিক্স। ওকে, তো চলো আজকে দেরি না করে শুরু করা যাক। তো এর আগের দিন দেখেছিলাম আমরা যে আমাদের ক্ষেত্রে ডাইমেনশন অ্যানালিসিস বিভিন্ন যে ডাইমেনশনগুলো লিখে দিয়েছিলাম এর আগের দিন, ওইগুলোকে একটু কিন্তু মুখস্থ করে রেখো। মুখস্থ মানে কি, যে আমি বুঝে, হ্যাঁ আমাকে মনে রাখতে হবে। মুখস্থ করা বলো, মনে রাখা বলো, এটা হচ্ছে সেই কথাটা। যে তোমাদের যে ধরো যদি বলা হয় যে ফোর্সের মাত্রা কত হবে বা ডাইমেনশন কত হবে, তাহলে m(l)(t⁻², এটা যেন মাথায় থাকে। বেগের মাত্রা কত হবে, l(t⁻1), এটা যেন মনে থাকে বা মাথায় থাকে। ঠিক আছে, বা তোমাকে জিজ্ঞাসা করলো যে ত্বরণের মাত্রা কি, তাহলে l(t⁻²), এটা হবে ত্বরণের মাত্রা। এরকম ভাবে যেন মাত্রাগুলো তোমার মাথায় থাকে। ওকে, এটা হচ্ছে এক্সপেক্টেড, নইলে কিন্তু কোয়েশ্চেনগুলো আমরা ফার্দার করতে পারবো না। এবার চলো আমরা যে বাকি পোর্শনটা সেটা আমরা শুরু করি। তার আগে আমরা কয়েকটা আরো জিনিস দেখে নেব। যে সাপোজ ধরো তোমার দেওয়া আছে কোনো অ্যাঙ্গেল, কোণের মাত্রা কত হবে, কোণের মাত্রা। ওকে, কোণের মাত্রা, কোণকে ইংলিশে কি বলে, কোণকে বলা হয় অ্যাঙ্গেল। ওকে, তাহলে অ্যাঙ্গেলের মাত্রা, অ্যাঙ্গেল জিনিসটা কি হয়, এর আগের দিন আমি তোমাদেরকে অনেক ক্যান্সার লিখতে বলেছিলাম, কোণ কাকে বলে সেটা তোমরা লেখোনি। তো এই কোণের মাত্রা কি হয়, বেসিক্যালি কোণের যে আমরা যদি দেখি যে মানে রিলেশনশিপটা, তাহলে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, কোনো একটা ব্যাসার্ধকে কেন্দ্র করে কতটা বৃত্তচাপ তৈরি করেছে সেটাকে বলা হয় কোণ বা কোণের পরিমাপ। তাহলে বলবো বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, মানে আর্ক আপন রেডিয়াস। ওকে, আর্ক আপন রেডিয়াস। ওকে, এটা হচ্ছে তোমার বেসিক্যালি সম্পর্ক কার, কোণের, কার সাথে, বৃত্তচাপের সঙ্গে ব্যাসার্ধের। এই যে অনুপাত, সেটাই হয় কি কোণের মাত্রা বা মানে কোণকে দেখায়। ঠিক আছে, তো কোণের মাত্রা বার করার জন্য আমরা কি করবো, বৃত্তচাপ। বৃত্তচাপ মানে কি, একটা লেন্থ আলটিমেটলি বলতে গেলে, তাই না? তাহলে উপরে কি হবে, তাহলে লেন্থ হবে, লেন্থের মাত্রা এল তোমরা জানো। ব্যাসার্ধ মানে আলটিমেটলি আবার একটা লেন্থ, তাহলে লেন্থ বাই লেন্থ একে অপরকে কেটে দেবে। তাহলে আমরা কোণের মাত্রা কত পাবো, কোণের মাত্রা মাত্রাহীন, অর্থাৎ m⁻0, l⁻0, t⁻0, অর্থাৎ কোণের মাত্রা মাত্রাহীন। ওকে, কোণের কোনো মাত্রা নেই। এরপরে যদি আমরা দেখি যে সাপোজ ধরো যে আমরা যখন কোনো একটা রাশি দেখি, যে সাইন থিটা, সাপোজ ধরো সাইন থিটা। এবার দেখো এই যে সাইন একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে তুমি কাকে ঢুকিয়ে রেখেছো, একটা অ্যাঙ্গেলকে ঢুকিয়ে রেখেছো। তাহলে এই যে যদি বলা হয় সাইন, আর সাইনের মধ্যে একটা কি থাকবে, অ্যাঙ্গেল দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে, অ্যাঙ্গেল। ভালো করে বোঝার চেষ্টা করো আমি যেটা বলছি। এই সাইন যে আছে একটা ফাংশন, এই ফাংশন যেমন তো রুট কি একটা ফাংশন, একটা মেশিন, ধরো রুট একটা কি মেশিন, সেই মেশিনের মধ্যে যদি 4 দাও তাহলে তোমায় কি দিয়ে দেবে, 2 দিয়ে দেবে আউটপুটে, তাই কি না, +-2 দিয়ে দেবে, তোমরা সেটা জানো।
আমি কি বললাম এই সাইনের মধ্যে যদি এখানে 60 ডিগ্রি বসাও তাহলে তোমার কত হতে হবে √3/2, এর মধ্যে যদি 30 ডিগ্রি বসাও তাহলে কত হবে হাফ। তো সেরকমই সাইনও একটা ধরো মেশিন বা ফাংশন। এবার ঘটনা কি হচ্ছে, এর মধ্যে যে রাশিটা সেটা আলটিমেটলি কি, এর মধ্যে আমরা অ্যাঙ্গেলকে পুট করি, সাইনের যে ভেতরে যেটা পুট করো সেটা কি করি, অ্যাঙ্গেল দিই। আর এই অ্যাঙ্গেলটা নিজে কি হয়, মাত্রাহীন হয়, অর্থাৎ সাইনের মধ্যে যে পোর্শনে যেটা থাকবে, সাইনের মধ্যে যাই থাকুক রাশিমালা, সেটা কি হবে, মাত্রাহীন হবে। কি হবে, মাত্রাহীন হবে। ওকে, আর সাইন নিজে কি হবে, সাইন দেখো, সাইন মানে কি, সাইন বা লম্ব বাই অতি, সাইন মানে সাইন থিটা কি হয়, লম্ব বাই অতিভুজ। লম্ব মানে পারপেন্ডিকুলার, অতিভুজ মানে হাইপোটেনিয়াস, তাহলে লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে দেখো দুটো লম্ব আর অতিভুজ দুটোই তো বাহু, তাই কি না, দুটোই লেন্থ। তাহলে আবার আমি যদি সাইন থিটার মাত্রা বার করি, সাইনের মাত্রা বার করি, তাহলে L/L হয়ে যাবে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ আবার L ক্যান্সেল, অর্থাৎ সাইন যে জিনিসটা, এই যে সাইন থিটা, এই পুরো জিনিসটা কি, এই পুরো জিনিসটা কিন্তু মাত্রাহীন, এই পুরো জিনিসটা কি মাত্রাহীন। আর এই সাইন থিটার মধ্যে যে এই যে পোর্শনটা থাকছে, এই থিটা পোর্শনটা অ্যাঙ্গেল পোর্শন, সেই অ্যাঙ্গেল পোর্শনটাও নিজে মাত্রাহীন। অর্থাৎ সাইন পুরো জিনিসটা মাত্রাহীন, সাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা পুট করবো সেটাও মাত্রাহীন। আমি যদি বলি স্যার কস সামথিং ভেতরে আছে, তাহলে কসের ভেতরেও কি আলটিমেটলি অ্যাঙ্গেল থাকে, তাহলে কসের ভেতরে এটা নিজে মাত্রাহীন হবে। আর কস থিটাও কি, তোমার দুটো বাহুর অনুপাত, ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটাটা, কসটাও পুরো নিজে কি হবে, এন্টায়ার সিস্টেমটা নিজে মাত্রাহীন হবে। ওকে, সিমিলারলি যদি আমরা যাই ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সবার ক্ষেত্রে এগুলো কি হবে, মাত্রাহীনই হবে। ওকে, আলটিমেটলি কি হবে, মাত্রাহীন হবে। তাহলে মাথায় আলটিমেটলি ঢুকে নাও, এটা লিখে নাও, পরীক্ষায় কোশ্চেন এখান থেকে ফ্রেম হবে, মানে অ্যাপ্লিকেশন যেহেতু পড়ছি আমরা, কোয়েশ্চেনে কিন্তু পাবে এরকম ধরনের কোয়েশ্চেন আছে সাইন থিটার রেসপেক্টে, কস থিটার রেসপেক্টে। ওকে, যে এগুলো কিন্তু প্রত্যেকটা এ হবে। যেমন আমি যদি বলি কোসেক থিটা, তাহলে কোসেকের ক্ষেত্রেও কি হবে, ভেতরেরটা মাত্রাহীন হবে আর নিজের টোটালটাও কি হবে, মাত্রাহীন হবে। ওকে, এটা একটা। আবার তোমরা একটা পড়েছো, দেখবে তোমাদের কাছে সিস্টেম, মানে তোমরা পড়েছো লগারিদম। লগারিদমের ক্ষেত্রে লগ তুমি দেখো যদি ভেতরে এরকম থাকে, এখানে একটা কিছু ডেটা দাও, এখানে একটা সংখ্যা বসাও, আলটিমেটলি log 10 এর মান কত হয় 1, log 1 এর মান কত হয় 0। তাহলে log 1 অর্থাৎ এর ভেতরে তুমি কি বসাচ্ছ, এর ভেতরে তুমি একটা সংখ্যা বসাচ্ছ, ডিজিট বসাচ্ছ। আর এই সংখ্যাটা নিজে কি হবে, সংখ্যা তোমরা জানো সংখ্যা একটা সহগ কনস্ট্যান্ট রাশি, তাহলে ওটা কি হবে, মাত্রাহীন হবে। তাহলে কি হবে, মাত্রাহীন। তাহলে লগের ভেতরেও যেগুলো থাকবে সেগুলোও কি হবে, নিজে মাত্রাহীন হয়। আর এই লগটা পুরোটা নিজে কি হয়, পুরোটাও মাত্রাহীন হবে। কেন, কারণ হচ্ছে লগ আলটিমেটলি তোমাকে দিচ্ছে কি, একটা মান দিচ্ছে, যেমন log 10 1 দিচ্ছে, অর্থাৎ এই যে একটা সংখ্যা দিচ্ছে, অর্থাৎ লগের থেকে যেটা আউটকামও আসবে পুরো সিস্টেমটা নিজে কি একটা মাত্রাহীন। ওকে, আচ্ছা, এবার তোমরা আবার দেখবে লগের একটা ভাই আছে, সেটাকে আবার ln ln, তাই না, ln। এবার এই ln এর মধ্যেও যা থাকবে এটাও কি হবে, ডাইমেনশনলেস, অর্থাৎ মাত্রাহীন, ডাইমেনশনলেস কোয়ান্টিটি অর মাত্রাহীন। আর এই ln সিস্টেমটা নিজেও কি হবে, মাত্রাহীন হবে। ওকে, এগুলো কিন্তু নোট করে লিখে রাখো, মাত্রাহীন হবে। ওকে, আচ্ছা, আবার কি আমি বলতে পারি যে তুমি আবার একটা তোমাদের ফর্মুলা পড়া আছে, ফর্মুলা নয় একটা ফাংশন জানা আছে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফর্মুলা, ই টু দি পাওয়ার সামথিং, তাই না। তাহলে ই টু দি পাওয়ার সামথিং, ই এর মান কত হয়, ই এর মান বেসিক্যালি 2 থেকে 3 এর মধ্যে বিলং করে, তোমরা জানো ম্যাথস স্টুডেন্ট যারা আছো। তাহলে ই এর মান কি হয়, 2 থেকে 3 এর মধ্যে। তাহলে ই আলটিমেটলি পুরো সিস্টেমটা নিজেকে কি দেবে, একটা মাত্রাহীন রাশি দেবে, একটা নাম্বার দেবে। আর এর ওপরে যে এই যে ব্র্যাকেটে ই এর মাথায় যেগুলো থাকে সব কি হবে, মাত্রাহীন হবে। কি হবে, মাত্রাহীন, বলতে পারলাম। আর ই পুরো আলটিমেটলি তোমায় কি দেবে, মাত্রাহীন দেবে। তার মানে আলটিমেটলি এই যে ফাংশনগুলো এরকম দেখতে পেলে, এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসবে, ফর্ম করবে, আর সেগুলো কিন্তু আমাকে করতে হবে। যদি আমার এই কনসেপ্ট মাথায় থাকে তাহলে আমি করতে পারবো। তো এটাকে হালকা করে পজ করে তোমরা তুলে নাও, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমরা আশা করি পজ করে নিয়েছো এবং তুলে নিয়েছো, তো আমি মিটিয়ে দিলাম জায়গাটাকে, ঠিক আছে, মুছে দিলাম। এবার তোমাদের দেখো যে পরবর্তী যে পোর্শনটা আরেকটুখানি আমরা করে কোথায় চলে যাব, অ্যাপ্লিকেশনে ঢুকে যাব। ওকে, আচ্ছা, এবার দেখো যে আমরা যদি বলি, সাপোজ ধরো তোমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি, এই যে জিনিসটা মাথায় রেখে দাও, তাহলে তোমার অ্যাপ্লিকেশনের কোয়েশ্চেন আটকাবে না, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের কোয়েশ্চেন করতে একদম আটকাবে না, আমি এক্ষুনি কোয়েশ্চেন করবো, অনেকে তোমাদের করতে দিয়েছিলাম, অনেকে তোমরা করে ঠিক করেও দিয়েছো। ওকে, এবার দেখো একটা কোয়েশ্চেন আমি এখানে লিখছি, একটা জিনিস আমি লিখছি, ধরো যে সাপোজ আমি বললাম কোনো একটা জায়গায়, ভালো করে শুনবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি কনসেপ্ট শেখাচ্ছি। একটা জায়গায় 5টা গরু চড়ছিল, কটা গরু চড়ছিল, একটা ক্ষেতের মধ্যে 5টা গরু চড়ছিল, বাইরে থেকে 2টো গরু এসে অ্যাড হলো, কটা গরু, 2টো গরু এসে ঢুকলো, তাহলে এখন কটা গরু হবে, কে বলতে পারবে, এখন টোটাল গরু হবে 7খানা, তাই তো, সবাই জানো 5টা চড়ছিল আর 2টো অ্যাড হলো, তাহলে 7টা গরু হয়েছে। এবার কি হয়েছে, এই 7টা গরু চড়ছিল এখন এখানে,
বাইরে থেকে দুটো ছাগল আবার অ্যাড হলো, দুটো ছাগল, তাহলে এখন কটা গরু আছে কে বলবে? বাইরে 7টা গরু চড়ছিল, এখন বাইরে থেকে দুটো ছাগল অ্যাড হলো, তাহলে এখন কটা গরু চড়ছে? কিন্তু এখন গরু চড়ছে 7টাই। কটা গরু চড়ছে? 7টাই গরু চড়ছে, তাই না? গরু, আর তার মধ্যে ঢুকে আছে কি? ছাগল, দুখানা ছাগল ঢুকে আছে। ছাগল বোঝো তো, গরু ছাগল এগুলো। এবার ঘটনা হচ্ছে তাহলে স্যার কেন আমি আগের বেলায় স্যার অ্যাড করলাম এখানে 5-এর সঙ্গে 2 অ্যাড করলাম, তাহলে 2-এর সঙ্গে এখানে 7-এর সঙ্গে এখন 2 কেন অ্যাড করলাম? কারণ এই দুটো আলাদা কোয়ান্টিটি, গরু আর ছাগলকে একসঙ্গে আমরা যোগ করতে পারবো না। বলতে পারলাম কি যে গরু আর ছাগলকে আমরা একসঙ্গে অ্যাড করতে পারবো না। এবার যদি তোমার এখান থেকে একটা ছাগল বার হয়ে যায়, ধরো একটা ছাগল বেরিয়ে গেছে, একটা ছাগল বেরিয়ে গেছে, তাহলে এখন কটা এখানে পড়ে আছে গরু? তাহলে এখানে গরু পড়ে থাকবে কটায়? গরু থাকবে 7টাই, তাহলে 7টাই গরু পড়ে থাকবে, আর ছাগল কটা পড়ে থাকবে? একটা ছাগল। ওকে, তার মানে কি হলো যে এখানে দেখো গরুর সংখ্যা কিন্তু কমলো না। কেন কমবে? বেরিয়েছে তো ছাগল। অর্থাৎ আমরা গরুর সাথে গরুকে যোগ করতে পারবো, ছাগলের সাথে ছাগলকে যোগ করতে পারবো। গরুর সাথে গরু যোগ করে, গরুর সাথে গরু যোগ করে আলটিমেটলি আউটকাম রেজাল্টটা পাবো গরু। ভালো করে শুনে নাও, গরুর সাথে গরু যোগ করে পাবো কি? গরু। ছাগলের সাথে ছাগল যোগ করে পাবো কি? ছাগল। ছাগলের থেকে ছাগল বিয়োগ করে পাবো কি? ছাগল। গরুর থেকে গরু বিয়োগ করলে পাবো কি? ছাগল। কখনো গরুর থেকে ছাগল বিয়োগ করব না, কখনো ছাগলের থেকে গরু বিয়োগ করব না, কখনো গরুর সঙ্গে ছাগল যোগ করব না, কখনো ছাগলের সঙ্গে গরু যোগ করব না। বোঝাতে পেরেছি? তাহলে একটা মূল মন্ত্র নিজের মধ্যে গেঁথে নাও, কি? ছাগলের সাথে ছাগল যোগ, গরুর সাথে গরুর যোগ, গরুর সাথে গরুর বিয়োগ, ছাগলের সাথে ছাগলের বিয়োগ। বোঝা গেছে তো? তাহলে প্রথম কথা, সমজাতীয় রাশিকেই আমরা একে অপরের সঙ্গে যোগ বিয়োগ করতে পারি। কিরকম? সাপোজ বললাম তুমি 5 কিলো তেল কিনে নিয়ে আসো, 5 কিলো তেল আর 2 কেজি চাল, তাহলে কতটা নিয়ে এসছো? যোগ করতে পারবে তেলের সঙ্গে চালকে? না। কিন্তু পরে আবার বললাম 5 কিলো তেল এনেছো, আরো 2 কিলো তেল নিয়ে আসো, তাহলে 7 কিলো এখন তেল আছে, 7 আমি যোগ করতে পারলাম। কিন্তু 5 কিলো তেল আর 2 কিলো চাল নিয়ে এলে 7 কিলো আমরা বলতে পারবো না। অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে আমরা কি করব? সমজাতীয় রাশিগুলোকে আমরা যোগ করব আর সমজাতীয় রাশিগুলোকে থেকেই বিয়োগ করব। ঠিক আছে, এটা বোঝা গেছে কনসেপ্ট? মাথায় কি রাখতে বললাম? গরুর সাথে গরুর যোগ, ছাগলের সাথে ছাগলের যোগ, গরুর থেকে গরু বিয়োগ, ছাগলের থেকে ছাগলের বিয়োগ। অর্থাৎ যখন কোনো রাশি থেকে অন্য রাশি বিয়োগ করছি তখন রাশি দুটোকে সেম হতে হবে। অর্থাৎ যদি আমি বলি এক্স একটা কোয়ান্টিটি আছে, তার থেকে কোনো কিছু যোগ করছো, দিয়ে কি কিছু তো পাবে, তাহলে এই এক্স এর যা মাত্রা হবে বা এক্স এর যা রাশি হবে, এই ফাঁকা স্থানে সেই রাশি, সেই সমজাতীয় রাশি আসতে হবে এবং আউটকামেও কি পাবো? সমরাশিই পাবো। ওয়াই একটা রাশি, তার থেকে কোনো কিছু বিয়োগ করছো আর একটা কিছু পাচ্ছ, তাহলে ওয়াই থেকে ওয়াই এর সমজাতীয় রাশিকেই তুমি যোগ বিয়োগ করতে পারবে আর পাবে ওয়াই এর সমজাতীয় রাশি। বোঝাতে পেরেছি? আশা করি বোঝাতে পেরেছি। এর ওপর ভিত্তি করে সমস্ত অ্যাপ্লিকেশনের অঙ্ক আমরা করব। ঠিক আছে, মনে থাকবে তো যে এক্স যে কোয়ান্টিটি হলো এক্স, সেই কোয়ান্টিটি থেকে সেই কোয়ান্টিটিকে যোগ করতে পারবো। এটা যদি গরু হয় তাহলে এটাও গরু হবে, এটাও গরু হবে। এটা যদি ছাগল হয় তাহলে এটাও ছাগল হবে, পাবো ছাগলকেই পাবো। বুঝতে পেরেছি তো? শিওর শট। চলো এবার আমরা অঙ্ক করতে শুরু করব, উদাহরণ মানে একদম নিয়ে। দেখো তোমাদের এবার আমরা উদাহরণ শুরু করছি। প্রথম আজকে নিউমেরিক্যাল শুরু হয়ে যাবে এর উপর ভিত্তি করেই। দেখো প্রথম যে তোমাদের কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 1 আমরা শুরু করব। সেটা সাপোজ ধরো তোমাদের দেওয়া আছে v ইকুয়ালস টু a প্লাস, এখানে যেটা দেওয়া আছে b ইন্টু টি প্লাস c বাই d মাইনাস টি। ওকে, এবার কি দেওয়া আছে? এখানে বলে দেওয়া আছে তোমার v হচ্ছে গতিবেগ, ঠিক আছে? v হচ্ছে ভেলোসিটি, তাহলে v দেওয়া আছে গতিবেগ। ওকে, আচ্ছা, টি দেওয়া আছে টাইম, টি দেওয়া আছে সময়। ওকে, টি যদি সময় হয় আর ভি যদি তোমার গতিবেগ হয়, তবে বলেছে এ বি সি ডি এর মাত্রা কত হয় বলতে বলেছে। কি বলেছে? মাত্রা কত হয় বলতে বলেছে। আমরা কিভাবে করব? গরুর সাথে গরুর যোগ, ছাগলের সাথে ছাগলের যোগ করে। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নাও। তোমরা যারা পারবে তারা পজ করে করো, আর যারা করতে মানে এমনি আমার যারা পারবে না তারা একবার দেখে নাও, আমি করে দিচ্ছি। এবার তুমি ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখো। প্রথম কথা হচ্ছে যে আমরা বলেছিলাম এইটা যদি গরু হয় বা এটা যদি গরু হয়, গরুর সাথে কাকে যোগ করতে পারবো? গরুকেই। তাহলে এটা যদি গরু হয় তাহলে এই টোটাল মালটা কি হবে? এই টোটাল মালটাও হবে গরুই। এই টোটাল মালটা আবার কি হবে? এই টোটাল মালটা হবে কি? গরু। কেন? গরুর সাথে গরুকেই যোগ করতে পারবো। অর্থাৎ এই গরু হলে এও গরু, এও গরু, পাবো কি? গরু। অর্থাৎ এটা যদি ভেলোসিটি হয় তাহলে এটাও কি হবে? ভেলোসিটি। এই টোটাল মালটা কি হবে? ভেলোসিটি। এই টোটাল মালটা কি হবে? ভেলোসিটি হবে।
অর্থাৎ আমি বলতে পারি যে এ আর ভি সমজাতীয়, তাহলে এর মাত্রা আর ভি এর মাত্রা কি হবে, সেম হবে। ভি হচ্ছে বেগ, আর বেগের মাত্রা আমরা জানি এল টি টু দি পাওয়ার -1 হয়, এল টি টু দি পাওয়ার -1। ওকে, এবার দেখো, এবার আমি বলতে পারি স্যার বি ইন্টু টি এর যা মাত্রা হবে, এই বি ইন্টু টি, এটা যেহেতু গরু স্যার তাহলে এটাও গরু, অর্থাৎ এর মাত্রা সমান, বা ভি এর মাত্রা আর বি ইন্টু টি এর মাত্রা সমান, কারণ গরু থেকে যোগ করলে গরুই পাওয়া যায় আলটিমেটলি। তাহলে বি ইন্টু টি এর মাত্রা মাত্রার সঙ্গে সমান হবে এল টি টু দি পাওয়ার -1 এর সাথে সমান হবে। তাহলে বি ইকুয়ালস টু আমি কি বলতে পারবো স্যার, বি ইকুয়ালস টু এল টি টু দি পাওয়ার -1, আর টি মানে সময়, তাহলে সময়ের মাত্রা দিয়ে ভাগ করে দাও, এদিকে গুণ ছিল দিয়ে গেলে ভাগ হবে, তাহলে বি এর মাত্রা কত হয়ে যাবে স্যার, বি এর মাত্রা হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -2। ওকে, আচ্ছা এবার দেখো, এখানে হচ্ছে ডি মাইনাস টি, টি হচ্ছে সময়, আর তার থেকে বিয়োগ করছো ডি কে, অর্থাৎ যদি ছাগলের থেকে ছাগলকে বিয়োগ করতে পারি বা গরুর থেকে গরুকে বিয়োগ করতে পারি, তাহলে সময়কে সময়ের থেকেই বিয়োগ করতে পারবো। তার ডি এর মাত্রা কার সঙ্গে সমান হবে, সময়ের মাত্রার সঙ্গে সমান হবে, অর্থাৎ ডি এর মাত্রা ডাইরেক্টলি বলতে পারবো সময়ের মাত্রার সঙ্গে সমান। এবার তুমি ভালো করে দেখো, ওপরে সি আছে আর নিচে সময় আছে, অর্থাৎ সি বাই সময় টি এর মাত্রা কার সঙ্গে সমান হয়ে যাবে, টি বা সি বাই সময়, এই যে টোটাল মাত্রাটা কার সঙ্গে সমান হয়ে যাবে, এই গরুর সাথে এই গরুর সাথে বা এই গরুর সাথে। তুমি জানো এই গরুটার মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তাহলে বলবো এল টি টু দি পাওয়ার -1 এর সাথে সমান, তাহলে সি এর মাত্রাও কার সঙ্গে সমান হয়ে যাবে, আলটিমেটলি দেখো এদিকে নিয়ে যাও, তাহলে গুণ হয়ে গিয়ে অনলি এল হয়ে যাবে। ওকে, তাহলে দেখো কত ইজিলি আমরা মান বার করতে পারছি, তাই না? এবার দেখবে তোমাদের নেক্সট আর একটা অঙ্ক আমি করাবো, এটা তোমরা একটু পজ করে লিখে নাও, ঠিক আছে, সুন্দর করে পজ করে লিখে নাও। এবার দেখো তোমাদের এই কোয়েশ্চেন দুটো আমরা করব। এই কোয়েশ্চেনটা দেখবে অনেক বছর অনেকবার প্রিভিয়াস ইয়ারে এসেছে, ঠিক আছে, অনেকবার প্রিভিয়াস ইয়ার আসা কোয়েশ্চেন এটা। ওকে, তো দেখে নাও কি হয়। আমরা বলেছি কি সেম কনসেপ্ট, গরুর সাথে গরুর যোগ, ছাগলের সাথে ছাগলের বিয়োগ, কারণ যেটা যে রাশি তার সাথে সেই রাশি বিয়োগ করতে হবে। তাহলে এটা যদি চাপ হয় তাহলে এই পুরো রাশিটা কি হবে, চাপ হবে। কেন? কারণ চাপের সাথে চাপেরই যোগ করতে পারবো। এই রাশিটা যদি আয়তন হয় তাহলে এই রাশিটা আয়তন হতে বাধ্য, কারণ আয়তনের থেকে আয়তনকেই বিয়োগ করতে পারবো। তাহলে আয়তনের মাত্রা কত হয় স্যার, এল কিউব। তাহলে বি এর মাত্রা তো স্যার প্রথমেই আমি বার করতে পারবো, স্যার বি এর মাত্রা হবে এল কিউব, শেষ। এবার দেখো চাপের মাত্রা আমরা জানি, এই যে এ বাই ভি স্কোয়ার, এ বাই ভি স্কোয়ার এর মাত্রা কার সঙ্গে সমান হবে, চাপের মাত্রার সঙ্গে সমান, চাপের মাত্রার সাথে সমান হবে, তাই না? তাহলে চাপের মাত্রা আমরা কত হয় জানি, এ বাই ভি স্কোয়ার, ভি মানে তো আয়তন, তাহলে আয়তনের মাত্রা হচ্ছে এল তার কিউব, তার আবার স্কোয়ার আছে। ওকে, ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, চাপের মাত্রা কি হয় এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ওকে, তাহলে এবার এ ইকুয়ালস টু কি হবে, এদিকে গুণ করে দাও, তাহলে এ ইকুয়ালস টু হবে এল টু দি পাওয়ার 6 হয়ে গুণ হবে। তাহলে দেখো কত হবে, এর মাত্রা এম, এদিকে -1 আর এল টু দি পাওয়ার 6 গুণ হচ্ছে, তাহলে এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। দেখো এত ইজিলি কোয়েশ্চেন কিন্তু হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। আমি তোমাদেরকে বুঝিয়ে করতে গেলাম, তাতেও কিন্তু লেস দ্যান 1 মিনিট টাইম লেগেছে। নেক্সট দেখো এই 3 নম্বর কোয়েশ্চেনটা, এখানে বলা আছে আলফা ইকুয়ালস টু এফ বাই ভি স্কোয়ার সাইন বিটা ইন্টু টি। বলেছে এফ হচ্ছে বল, আর ভি হচ্ছে বেগ, আর টি হচ্ছে টাইম। তাহলে আলফা আর বিটার মাত্রা লিখতে বলেছে। এবার ভালো করে নোটিস করো, এই যে আমরা বলেছিলাম, এবার দেখো সাইনের মধ্যে যেটা থাকে সেটাও মাত্রাহীন, আর সাইন সম্পূর্ণ নিজেও মাত্রাহীন, অর্থাৎ সাইনের ভেতরে যেটা আছে সেইটা কিন্তু মাত্রাহীন হবে, অর্থাৎ বিটা ইন্টু টি এটা কিন্তু মাত্রাহীন, অর্থাৎ এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0 এটা কিন্তু হবে। ওকে, তাহলে বিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, বিটা ইকুয়ালস লিখতে পারবো স্যার এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0 বাই কি হবে, টি এর মাত্রার সঙ্গে সমান, দেখো নিচে টি করে দিলাম, তাহলে এটা কি হবে টি টু দি পাওয়ার -1 হবে বিটার মাত্রা। এবার দেখো এই পুরো জিনিসটা তো মাত্রাহীন, অর্থাৎ আলফার মাত্রা শুধুমাত্র এফ বাই ভি স্কোয়ারের উপর ডিপেন্ড করবে। তাহলে আলফা ইকুয়ালস টু এফ বাই ভি স্কোয়ারের মাত্রার সঙ্গে কি হবে, সমান হবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, এফ এর মাত্রা কত হয় ফোর্স, তাহলে সেটা আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2, আর ভি স্কোয়ার অর্থাৎ বেগ বলা হয়েছে, তাহলে বেগের মাত্রা আমরা কি জানি এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার হবে। এবার দেখো এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, এবার দেখো টি স্কোয়ার টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2 এ ক্যান্সেল করে দেবে, নিচে পড়ে আছে উপরে একটা, নিচে দুটো পড়ে আছে, তাহলে একটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এম এল টু দি পাওয়ার -1 এটা হবে তোমার অ্যান্সার, শেষ।
এরকম ধরনের অনেকগুলো কোয়েশ্চেন আমি অলরেডি তোমাদের সেন্ড করে রেখেছি। কোথায়? তোমাদের ওই আমাদের ওয়েবজির যে অপরাজেয় ব্যাচটা আছে, মানে টেলিগ্রাম চ্যানেল, সেইখানে দেওয়া আছে। তোমরা কিন্তু সেখান থেকে সম্পূর্ণগুলো করে আমাকে সেন্ড করবে। আমাকে মানে 3-4 জন অলরেডি সেন্ড করে দিয়েছে যে স্যার আমাদের হয়ে গেছে, আপনি চেক করে দিন। আমি তাদেরকে চেক করে অলরেডি দিয়েছি, বাকিটা তোমরা কিন্তু করে নিও, ঠিক আছে? আর এর পরের টপিকে আমরা মুভ করে যাব। এটা হলো প্রথম ডাইমেনশন অ্যানালিসিসের প্রয়োগ, মানে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো প্রথম অ্যাপ্লিকেশনটা আমরা কমপ্লিট করলাম, সেকেন্ড অ্যাপ্লিকেশনে আমরা আসবো, এটাকে তোমরা তুলে নাও। এবার দেখো তোমাদের প্রথম একটা তাহলে অ্যাপ্লিকেশন পড়লে কি, যে কোনো একটা সমীকরণের যদি আমার আননোন কোনো রাশি থাকে, আননোন কোয়ান্টিটি থাকে, সেই কোয়ান্টিটিটার আমরা কি করতে পারবো, মাত্রা নির্ণয় করতে পারবো। এবার সেকেন্ড যেটা আমরা পড়বো, যে কোনো একটা সমীকরণ, সেই সমীকরণটা কারেক্ট আছে কিনা সেটা আমরা যাচাই করতে পারবো কার সাহায্যে, আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে। তাহলে মাত্রা বিশ্লেষণের সাহায্যে কোনো একটি সমীকরণ সঠিক আছে কিনা সেটা নির্ণয় করতে পারবো। তাহলে সেকেন্ড অ্যাপ্লিকেশন যদি আমি লিখি, তাহলে আমরা চেক করতে পারবো কি কোনো সমীকরণ সঠিক আছে কিনা। তাহলে সমীকরণ সঠিক আছে কিনা তা মানে আমরা চেক করতে পারবো, সঠিক আছে কিনা নির্ণয় করা সম্ভব, নির্ণয় করা যায় কার সাহায্যে, মাত্রা বিশ্লেষণের সাহায্যে। তাহলে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কি করতে পারি, কোনো একটা সমীকরণ সঠিক আছে কিনা সেটা নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করব জানবে, এইটাকে বলা হয় সমমাত্রিকতার নীতি। বাংলায় কি বলা হয়, সমমাত্রিকতার নীতি, সমমাত্রিকতার নীতি। ইংলিশে বলা হয় প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। ওকে, এবার ঘটনাটা আমি কি বলছি, সমমাত্রিকতার নীতি অনুসারে কি হয়, কোনো একটা সমীকরণের লেফট হ্যান্ড সাইডের যা ডাইমেনশন হবে, লেফট হ্যান্ড সাইডের যা ডাইমেনশন হবে সেটা যেন রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনের সঙ্গে সমান হয়। কি বললাম, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনের সঙ্গে সমান হয়, ঠিক আছে? অর্থাৎ মানে ডান দিকের মাত্রা, সমীকরণের ডান দিকের মাত্রা এবং বাম দিকের মাত্রা যদি কি হয়, মানে সমান হয়ে যায়, তাহলে বলবো সেটা কিন্তু সঠিক সমীকরণ। ওকে, যেমন আমরা দেখি, ধরো আমরা জানি তোমাদের ক্ষেত্রে বলবো যে ফোর্স এফ ইকুয়ালস টু কি হয়, একটা ধরো দেখিয়ে দিই। আমরা জানি ফোর্স অপকেন্দ্র বল mv²/r হয়। কি হয়, mv²/r, যেখানে m হচ্ছে, এটা হচ্ছে প্রযুক্ত বল, m হচ্ছে কি ভর, v হচ্ছে কি তোমার গতিবেগ, r হচ্ছে কি তোমার ব্যাসার্ধটা, ঠিক আছে, যে ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি বলি LHS, লেফট হ্যান্ড সাইডে কি আছে, ফোর্স আছে, আর ফোর্সের মাত্রা কি হয় তোমরা সবাই জানো, mL(T⁻²) আমার সঙ্গে করতে থাকো তোমরাও, ঠিক আছে? আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে স্যার কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে যে mv²/r। m এর মাত্রা কত হয় স্যার, মাসের মাত্রা আমরা জানি বড় হাতের M। v এর মাত্রা স্যার কত হয়, v এর মাত্রা হয় স্যার L(T⁻⁻1), তার আবার স্কোয়ার দেওয়া আছে, বাই কি হবে r, r মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে একটা লেন্থ হয়, তাহলে আমরা বলতে পারবো স্যার লেন্থ। ওকে, এবার তুমি এখানে দেখো m ওপরে হবে L²T⁻² বাই কি হয়ে যাবে L, দেখো ওপরে আর নিচে একটা কিন্তু L কেটে যাবে, তাহলে দেখো কি পেলে স্যার, পাবে অ্যান্সারে mL(T⁻²), অর্থাৎ দেখো রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড দুদিকের মাত্রায় কিন্তু একই বেরিয়েছে, অর্থাৎ এই ইকুয়েশনটা কিন্তু কারেক্ট ইকুয়েশন আছে। কি বললাম, কারেক্ট ইকুয়েশন আছে। এবার সাপোজ ধরো তোমার এরকম কোনো কোয়েশ্চেন আছে, ধরো এরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি আবার, ধরো একটা দেওয়া আছে এরকমই একটা এক্সাম্পল, ধরো ফোর্স ইকুয়ালস টু আছে ধরো m ইন্টু টি, বা সাপোজ ধরো এরকম m(T/3π), যে কোনো একটা ভুলভাল ইকুয়েশন লেখো, যে কোনো একটা ভুলভাল ইকুয়েশন লিখে ফেলেছি এটা। এবার দেখো আমি বলছি এটা কি সঠিক ইকুয়েশনটা চেক করো, এই ইকুয়েশনটা ঠিক কিনা চেক করে দেখাও। তো লেফট হ্যান্ড সাইডে কি বলবো, লেফট হ্যান্ড সাইডে বলবো স্যার এর এফ এর মাত্রা কত হবে, এফ এর মাত্রা হবে mL(T⁻²), এফ এর মাত্রা হয় mL(T⁻²). ওকে, রাইট হ্যান্ড সাইডে কি হবে স্যার, রাইট হ্যান্ড সাইডটা দেখুন আছে mT/3π। এবার দেখো m এর মাত্রা বড় হাতের m, t এর মাত্রা বড় হাতের t, 3π এগুলো তো সংখ্যা, সংখ্যার কোনো মাত্রা হয় না, তাহলে আমরা কি বলবো স্যার, বড় হাতের m এর মাত্রা m আর বড় হাতের t এর মাত্রা ছোট হাতের t, সময়ের মাত্রা t, তাহলে ব্যাস এটা লিখে দিলাম m ইন্টু টি। এবার দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ম্যাচ করেনি, ম্যাচ কি করেছে, করেনি, অর্থাৎ এই সমীকরণটা কিন্তু কারেক্ট ইকুয়েশন নয়, এটা কোনো কারেক্ট ইকুয়েশন নয়। তাহলে তুমি বুঝে গেলে কিভাবে আমরা একটা মানে সমীকরণ ডাইমেনশন অ্যানালিসিসের সাহায্যে কিভাবে আমরা একটা সঠিক ইকুয়েশন নির্ণয় করতে পারি, ব্যাস এটা একটা অ্যাপ্লিকেশনের পার্ট। এবার জানবে, এটা পজ করে তোমরা লিখে নাও, ঠিক আছে?
এবার গল্পটা কি হচ্ছে জানবে তোমরা, যে অনেক ক্ষেত্রে এই যে সমমাত্রিকতার নীতি এটা কিন্তু ফেল করে। কিরকম ভাবে ফেল করে একটু দেখাবো, দেখো। চলো দেখে নাও এবার কিভাবে এই জায়গাটা ফেল করে যায় অনেক ক্ষেত্রে, দেখে নাও। এবার হচ্ছে ঘটনাটা, সাপোজ ধরো তোমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে, তোমাদের কাছে কাইনেমেটিক্সের ইকুয়েশন তোমাদের জানা আছে কিরকম, যে এস ইকুয়ালস টু ধরো ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার একটা ইকুয়েশন। আবার এই ইকুয়েশনটাকে আমি অন্যভাবে লিখি, কিরকম ভাবে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস এ টি স্কোয়ার। তোমরা জানো এটা কিন্তু কারেক্ট ইকুয়েশন, এটা কিন্তু কারেক্ট ইকুয়েশন নয়, এটা কিন্তু কারেক্ট ইকুয়েশন নয়। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দেখি, রাইট হ্যান্ড সাইডকে আমি তুলনা করে নিই, একবার দেখি ঠিক আছে কিনা। দু ক্ষেত্রে, এক্ষেত্রে ভুল আসার কথা, এক্ষেত্রে ঠিক আসার কথা। তাহলে লেফট হ্যান্ড সাইড কি হলো, এস, এস মানে তো তোমরা জানো ডিসপ্লেসমেন্ট, তাহলে আমরা কি লিখবো স্যার, এল। রাইট হ্যান্ড সাইডের মাত্রা দেখে নাও, রাইট হ্যান্ড সাইডের মাত্রা হবে ইউটি প্লাস, মানে ইউটির মাত্রা কত হবে, ইউটির মাত্রা যদি সেপারেট করো, এটা যদি এস হয় তাহলে তোমরা জানো এটা যদি গরু হয় তাহলে এটাও গরু আর এটাও গরু, তাহলে এল পেয়েছো, ইউ ইন্টু টি, দেখে নাও চেক করে গরু পাচ্ছ কিনা। তাহলে ইউটা কি প্রাথমিক বেগ, আর বেগের মাত্রা কি হয়, এল টি টু দি পাওয়ার -1 ইন্টু কি করবো, টি, টি এর মাত্রা বড় হাতের টি, তাহলে স্যার কি পাচ্ছ, এল। ওকে, কারণ এখানে টি টু দি পাওয়ার -টি আর এখানে টি। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি আছে, হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার এর মাত্রাও কি আসা উচিত, এল আসা উচিত, দেখে নিই চেক করে। হাফের মাত্রা হয় না, হাফের মাত্রা কি মাত্রাহীন, তো এ তো একটা কনস্ট্যান্ট নাম্বার, তাই না? তাহলে এ হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন, ত্বরণ, তাহলে এর মাত্রা কত হবে, এল টি টু দি পাওয়ার -2, আর টি এর মাত্রা কত হবে, টি তার স্কোয়ার, টি স্কোয়ার। তাহলে এখানেও দেখো টি টু দি পাওয়ার -2, আবার এখানে টি আছে, অর্থাৎ এর মাত্রাও কত হবে, এল হবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড পারফেক্টলি কারেক্ট আছে। তার মানে কি, এই ইকুয়েশনটা ম্যাথামেটিক্যালি কারেক্ট এবং ডাইমেনশনালিও কারেক্ট। কাম টু দিস পয়েন্ট, এস ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড যদি বলি, তাহলে লেফট হ্যান্ড সাইডে এস আছে, এস এর মাত্রা ডিসপ্লেসমেন্ট, তাহলে এল হবে। ওকে, রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে যদি বলি, তাহলে সেখানে দেখো ইউ ইন্টু টি, তাহলে ইউ ইন্টু টি এর মাত্রা অলরেডি বার করে রেখেছো, দেখো এল হবেই হবে। আবার দেখো এ ইন্টু টি স্কোয়ার, এ ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ এ হচ্ছে তোমার কত, এল টি টু দি পাওয়ার -2 ত্বরণের মাত্রা, টি এর মাত্রা কি হয়, সময়ের মাত্রা, তাহলে টি স্কোয়ার, এখানে স্কোয়ার যেহেতু আছে তাহলে এটাও হবে কিন্তু এল। তাহলে দেখো এটাও কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কারেক্ট, কিন্তু এইটা কিন্তু ম্যাথামেটিক্যালি কারেক্ট ইকুয়েশন নয়। অর্থাৎ থিওরি অফ হোমোজিনিটি বা প্রিন্সিপাল হোমোজিনিটি বা তোমার কি বলবো যে সমমাত্রিকতা নীতি কিন্তু এখানে ফেল করছে। কিভাবে ফেল করছে দেখো, দুটো ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু লেফট হ্যান্ড সাইডের মাত্রা এবং রাইট হ্যান্ড সাইডের মাত্রা মিলে গেছে, অর্থাৎ দুটো ইকুয়েশন তাহলে কারেক্ট হওয়া উচিত, কিন্তু ম্যাথামেটিক্যালি এই ইকুয়েশনটা কারেক্ট। আমি এইভাবে বলতে পারি এখন যে এটা, আর এটা কিন্তু দেখো ডাইমেনশনালি কারেক্ট, ডাইমেনশনালি বোথ সাইডের মাত্রা ঠিক আছে, ডাইমেনশনালি মাত্রাগত দিক থেকে এটা কিন্তু কারেক্ট। তাহলে আমি বলতে পারি যে কোনো একটা ইকুয়েশন মাত্রাগতভাবে ঠিক, এই ইকুয়েশনটা কিন্তু কিভাবে ঠিক, মাত্রাগতভাবে ঠিক আছে, মাত্রাগতভাবে সঠিক, সঠিক, কিন্তু এইটা কিন্তু রিয়াল ম্যাথামেটিক্যালি কারেক্ট ইকুয়েশন নয়, অর্থাৎ ম্যাথামেটিক্যালি কারেক্ট ইকুয়েশন নয়। তাহলে কোনো একটা ইকুয়েশন যদি মাত্রা দিক থেকে ঠিক হয়, অর্থাৎ ডাইমেনশনালি কারেক্ট হয়, তাহলে সেটা যে ম্যাথামেটিক্যালি কারেক্ট হবে সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। অর্থাৎ স্টেটমেন্ট যদি আজকের স্টেটমেন্ট 1 নম্বর স্টেটমেন্ট বলি যে an equation is mathematically correct, dimensionally correct, dimensionally correct, then it will be mathematically correct, it will be mathematically correct, mathematically correct। এটা কিন্তু ভুল স্টেটমেন্ট। কেন? কারণ ডাইমেনশনালি কারেক্ট হলে সেটা ম্যাথামেটিক্যালি কারেক্ট হবে, এর কারণ নিশ্চয়তাই নেই। তুমি দেখো এই ইকুয়েশনটা কিন্তু ম্যাথামেটিক্যালি কারেক্ট নয়, কিন্তু ডাইমেনশনালি কারেক্ট। দ্যাট ইফ অ্যান ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট, যদি একটা ইকুয়েশন ডাইমেনশনালি কারেক্ট হয়, দেন ইট উইল বি ম্যাথামেটিক্যালি কারেক্ট, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, অর্থাৎ এটা ফলস স্টেটমেন্ট। বাট যদি একটা ইকুয়েশন ম্যাথামেটিক্যালি কারেক্ট হয়,
যদি একটা ইকুয়েশন ম্যাথামেটিক্যালি কারেক্ট হয় তাহলে কিন্তু সেই ইকুয়েশনের ডাইমেনশনালি কারেক্ট হবেই হবে। কি বললাম? ইফ, তাহলে স্টেটমেন্ট নাম্বার 2, ইফ অ্যান ইকুয়েশন is mathematically correct, then it will be dimensionally correct. ওকে, তাহলে এটা কিন্তু সত্যি। যদি একটা ইকুয়েশন ম্যাথামেটিক্যালি কারেক্ট হয় তাহলে ডাইমেনশনালি কারেক্ট হতে বাধ্য, আর এর কোনো এক্সেপশন নেই, তাহলে এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট আর এটা কিন্তু ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, মাথায় যেন একটু থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি পড়ে নিলাম? আমরা সেকেন্ড কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন সেটা পড়ে নিলাম। এটাকে তোমরা পজ করে তুলে নাও, তারপরে আমরা নেক্সট অ্যাপ্লিকেশনে চলে যাব। ওকে, এবারে দেখো তোমাদের যে থার্ড অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে আমরা একটা ইউনিট থেকে অন্য ইউনিটে আমরা রূপান্তর করতে পারি। মানে ধরো সাপোজ কোনো একটা সিস্টেমে এসআই পদ্ধতি দেওয়া আছে, সেটা তুমি সিজিএসে কীভাবে রূপান্তর করবে সেখানে আমরা ইউনিট বা ডাইমেনশন অ্যানালিসিস সাহায্যে করতে পারি। এবার দেখো ইউনিট কনভার্সন আমরা পড়বো। ঠিক আছে, ইউনিট কনভার্সন কিসের অ্যাপ্লিকেশন? বেসিক্যালি এটা থার্ড অ্যাপ্লিকেশন অফ তোমার ডাইমেনশন অ্যানালিসিস। তো ইউনিট কনভার্সন, ওকে, কনভার্সন। তাহলে আমরা কি জানি? এবার তোমাদেরকে প্রথম দিন দেখো আমি একটা জিনিস বলেছিলাম এর আগের লেকচারটাতে, যে কোনো একটা ইউনিট বা কোনো একটা কোয়ান্টিটি আমরা কিভাবে লিখি। ধরো 100 গ্রাম, অর্থাৎ একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকে প্রথমে 100, তারপরে একটা গ্রাম মানে হচ্ছে ইউনিট থাকে, তাই না? এবার আমি বলেছিলাম দেখো যে 1 কেজি বলি আর 1000 গ্রাম বলি, সেটা একই জিনিস, একই পরিমাণ কোয়ান্টিটি। অর্থাৎ আমি বলতে পারি যে n ইন্টু ইউ ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট থাকে, তাই কি না? অর্থাৎ তুমি যে একটা ইউনিট থেকে অন্য ইউনিটে রূপান্তরিত হলে তার মানে শুধু নিউমেরিক্যাল ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ সাপোজ বললাম 1000 গ্রাম, সেটা কি হয়ে যাবে 1 কেজি। অর্থাৎ যে এই একটা যখন বড় ইউনিট হলো তখন দেখো 1 হয়ে গেল, আর যখন ছোট ইউনিট ছিল গ্রামটা তখন আমরা কি করলাম 1000 গ্রাম করলাম। ওকে, তো জিনিসটা কিন্তু তুমি যদি দোকানদারকে বলো 1000 গ্রাম চাল দিন বা 1 কেজি চাল দিন, মিনস সেম। ওকে, তাহলে আমরা কি করতে পারি এখানে, যে আমরা বলতে পারি স্যার n1 ইন্টু u1 নিউমেরিক্যাল ভ্যালু ইন্টু ইউনিট ইকুয়ালস টু n2 ইন্টু u2, হবে না? এইভাবে আমরা কি করতে পারি? দেখো সাপোজ ধরো তোমাকে দেওয়া আছে n1 u1 এর মান জানা আছে, n2 এর মান বার করতে হবে, আর u2 এর মান তোমার জানা আছে। তা তুমি কিভাবে বার করবে? n2 ইকুয়ালস টু n1 u1 বাই u2, ব্যাস n2 ভ্যালু বেরিয়ে চলে আসবে। কিভাবে করবো? একটা অ্যাপ্লিকেশন নিয়ে নিই স্যার, কিভাবে বার করবেন? তোমরা জানো যে 1 নিউটন ইকুয়ালস টু, আমি বার করবো, আমরা জানি না, সাপোজ ধরো আমরা জানি না 1 নিউটন মানে কত ডাইন, সেটা আমাকে বার করতে হবে। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা কি জানি? আমরা জানি যে F ইকুয়ালস টু m ইন্টু এ হয়। F ইকুয়ালস টু কি হয়? m ইন্টু এ, তোমরা সবাই জানো F ইকুয়ালস টু m ইন্টু এ। এবার m ইন্টু এ যদি করি, তাহলে তার যদি আমি ইউনিটটাকে আমি মাত্রা থেকে লেখার চেষ্টা করি, তাহলে কীরকম ভাবে লিখবো? মাত্রা, বড় হাতের মাত্রা m, আর এর মাত্রা কি হয়? l টু দি পাওয়ার -2। এবার এখান থেকে যদি আমরা মাত্রা ওয়াইজ আমরা চেষ্টা করি মানে ইউনিট বার করার, তাহলে ইউনিটটা কি হবে স্যার? মানে এসআই পদ্ধতিতে তো সেটা হচ্ছে নিউটনটা কিরকম আসবে? m মানে কেজি, l মানে হচ্ছে কি মিটার, আর t মানে সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, এটা কি হয়ে যাবে? নিউটনের মানটা, নিউটনের যে ভ্যালুটা সেটা এরকম ভাবে আমরা লিখতে পারবো। আবার ডাইনের ক্ষেত্রে যদি আমরা বলি, যদি ধরো মানে এর ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে, তাহলে এটা কি হবে? গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, সেটা হয়ে গেল কিসে? তোমার ডাইনের ক্ষেত্রে এটাকে লেখা যেতে পারে। তাহলে আমরা একটু আগে কি পড়েছি? n1 u1, তাহলে n1 মানে কত হচ্ছে? n1 এর মান দেখো 1 আছে, তাহলে 1 ইন্টু u1 মানে নিউটন, আর এই নিউটনটাকে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি যে কেজি, বা তুমি এরকম এই ফরম্যাটেও লিখতে পারো। সাপোজ ধরো এরকম ভাবে তুমি যদি মনে করো এইভাবে লিখবে যে এটাকে এরকম n1 u1, এখানে আমরা একবার লিখেই দিই, এখানে সুবিধা হয় তোমাদের, n1 u1 ইকুয়ালস টু n2 u2। ওকে, n1 এর মান কত? 1, u1 এর মানটাকে সাপোজ এরকম করে লিখো যে m1 l1 t1 টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু কি লিখতে পারবে? n2 ইন্টু n2ই বার করতে হবে, কত ডাইন, n2 এর মান বার করবো, ইন্টু কত বললো? m2 l2 t2 টু দি পাওয়ার -2। ওকে, তাহলে n2 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? n2 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো m1 l1 t1 টু দি পাওয়ার -2 বাই m2 l2 t2 টু দি পাওয়ার -2।
এবার দেখো m1টা কিসে ছিল স্যার কেজিতে, তাহলে স্যার কেজি বাই m2টা কিসে ছিল গ্রামে, গ্রাম, ইনটু আমরা কি করতে পারি L1টা কি ছিল স্যার মিটারে, তাহলে মিটার, আর L2টা স্যার সেন্টিমিটারে, ইনটু স্যার সেকেন্ড টু দি পাওয়ার -2, আর এখানেও সেকেন্ড টু দি পাওয়ার -2, সেকেন্ড টু দি পাওয়ার -2, সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা তো ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখো কেজির সাথে গ্রামকে যদি আমরা ক্যান্সেল করতে চাই তাহলে আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে গ্রাম গ্রাম এখানে ক্যান্সেল। আবার জানি আমরা 100 সেন্টিমিটার মানে 1 মিটার, অর্থাৎ সেন্টিমিটার সেন্টিমিটারও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো একের পরে এখানে 3টে শূন্য আর এখানে 2টো শূন্য, অর্থাৎ একের পরে 5টা শূন্য মানে 10 টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে আমরা n2 এর ভ্যালু কত পেয়ে গেলাম 10 টু দি পাওয়ার 5, অর্থাৎ 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। বোঝাতে পারলাম? এইভাবে আমরা এক ইউনিট থেকে অন্য ইউনিটে রূপান্তরকরণ করতে পারি। ঠিক আছে, নেক্সট যদি আমরা চলে যাই কোথায় যাব মানেতে, সেটা হবে তোমাদের জন্য কাজ থাকলো যে 1 জুল সমান কত আর্গ, এটা তোমরা আমাকে বার করে দেবে এরকম ইউনিট পদ্ধতিতে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমাকে করে সেন্ড করবে। ঠিক আছে, সেটা টেলিগ্রামে তোমরা করতে পারবে। তো এটার সাহায্যে আমরা ইউনিট কনভার্সনও করতে পারি। আর একটা ফোর্থ অ্যাপ্লিকেশন কি আছে, ফোর্থ অ্যাপ্লিকেশন হচ্ছে যে আমরা কোনো একটা ধরো কোনো একটা এক্সপেরিমেন্ট করলাম, সেই এক্সপেরিমেন্টের ফাইনাল রেজাল্টটা অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে, তাহলে ইকুয়েশনটা কেমন হবে সেটা আমরা বানাতে পারি। তাহলে কোনো একটা সমীকরণ নির্ণয় করতেও আমরা পারবো কার সাহায্যে, পরীক্ষা থেকে কোনো একটা সমীকরণ আমরা নির্ণয় করবো কার সাহায্যে, মাত্রা বিশ্লেষণের সাহায্যে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট আমরা এটাকে পজ করে তোমরা লিখে নাও। এরপরে আমরা পড়বো কি, যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কোনো একটা যে পরীক্ষা, সেই পরীক্ষার ইকুয়েশনকে গঠন করতে পারবো। ইকুয়েশন মানে সমীকরণকে আমরা নির্ণয় করতে পারবো। তো চলো দেখে নিই পরের জায়গাটা। তাহলে এবার হচ্ছে তোমার দেখো 4টে টোটাল অ্যাপ্লিকেশন থাকে, আর এখান থেকে কোয়েশ্চেন আসে। 11-এর পরীক্ষাতে অনেক সময় কোয়েশ্চেন আসে। তারপরে আমরা চলে যাব এরর অ্যানালিসিস, আর তারপরে সিগনিফিক্যান্ট নাম্বারে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এবার ঘটনাটা কি হয়েছে, যে আমরা পড়ছি 4 নম্বর অ্যাপ্লিকেশন, যে আমরা ইকুয়েশন ফর্ম করতে পারবো বা ইকুয়েশন ক্যালকুলেট করতে পারবো, ইকুয়েশন ফাইন্ড আউট করতে পারবো। কার সাহায্যে ফাইন্ড আউট করতে পারবো? ইউজিং ডাইমেনশন অ্যানালিসিস, ইউজিং ডাইমেনশন অ্যানালিসিস ডিএ। ওকে, আচ্ছা কীরকম ভাবে, সাপোজ ধরো তোমাদের যেমন বই একটা আছে, সেটা নিয়ে আমি দেখাচ্ছি, যে আমাদের সরল দোলক যে আছে, সেই সরল দোলকের পর্যায়কালটা, সাপোজ ধরো তুমি জানো সরল দোলকের পর্যায়কাল কাকে বলে, যে একটা কমপ্লিট দোলন করতে যা সময় লাগবে। অর্থাৎ কিরকম, এখান থেকে ধরো একটা দোলক ছিল, দোলকটা একবার এদিকে গেল, আবার এদিকে এলো, দেন আবার পুনরায় নিজের জায়গায় ফিরে গেল। তো এই যে সময় লাগে একটা কমপ্লিট দোলন করতে, সেইটাই কি বলা হবে, তার পর্যায়কাল। তো এই যে পর্যায়কালটা, সরল দোলকের পর্যায়কালটা আমরা ধরে নিলাম কার উপর দেওয়া আছে, নির্ভর করে, একটা হচ্ছে মাসের উপর নির্ভর করে, একটা দেওয়া আছে সাপোজ ধরো গ্র্যাভিটির উপর নির্ভর করে, আর সরল দোলকের যে দড়িটা লেন্থ, যে দড়ির সাহায্যে একটা ববকে ঝুলিয়ে দেওয়া হয় দিয়ে দোলন করে, সেই দড়ির দৈর্ঘ্যের উপরে নির্ভর করে। এটা আমাদেরকে দেওয়া আছে। ওকে, কিন্তু আমরা জানি না সমীকরণটা কিভাবে হবে। তো আমরা নির্ণয় করতে পারবো কার সাহায্যে, মাত্রা বিশ্লেষণের সাহায্যে, যে এই সরল দোলকের যে পর্যায়কালটা কিভাবে এগুলোর উপরে নির্ভর করে, অর্থাৎ ইকুয়েশনটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দেখি, তাহলে সরল দোলকের পর্যায়কালটা ধরলাম, পর্যায়কালটা কিভাবে নির্ভর করছে, ধরো এরকম ভাবে লিখবো টি প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b, আর g টু দি পাওয়ার সাপোজ ধরো c, এইভাবে নির্ভর করছে। ওকে, যদি সমীকরণটাকে এখানে সমান চিহ্ন আনতে চাও, ইকুয়াল চিহ্ন বসাও, তাহলে একটা কনস্ট্যান্ট আছে তোমরা জানো, তাহলে t ইকুয়ালস টু কি হবে, একটা কনস্ট্যান্ট m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b, আর g টু দি পাওয়ার c আসবে। ওকে, এবার তুমি জানো যে পর্যায়কাল টি, সে তার মাত্রা কত হবে, পর্যায়কাল টি বললাম কত সময় লাগে, তাহলে সময় হচ্ছে পর্যায়কাল, তাহলে তার মাত্রা তো টি হবে, তাই না। ইকুয়ালস টু আমি কি বসাতে পারি, স্যার কে, এম এর মাত্রা কত হবে, মাসের মাত্রা তোমরা জানো বড় হাতের এম হয়। ওকে, এল, এই যে এল এর মাত্রা কত হবে, লেন্থ, তো লেন্থের মাত্রা, আর এম টু দি পাওয়ার কত আছে, এ আছে। এল এর মাত্রা কত হবে, স্যার এল মানে হচ্ছে ডাইরেক্টলি এল বসাতে হবে এখানে, আর এখানে আছে টু দি পাওয়ারে বি। আর জি মানে গ্র্যাভিটি, ত্বরণ, তাই না। জি মানে হচ্ছে তোমার যে আমাদের যে অভিকর্ষ ত্বরণ, আর অভিকর্ষ ত্বরণের মাত্রা আমরা জানি, ত্বরণের মাত্রা হয় স্যার এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার সি। ওকে, এবার এদিকটাকে তুমি একটু সাজিয়ে নাও, কিভাবে, আমি এদিকটাকে এইভাবেও লিখতে পারি, m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0 ইন্টু টি, পারি না, সামথিং টু দি পাওয়ার 0 সবসময় 1 হয়, তাহলে m টু দি পাওয়ার 0 মানে 1, l টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে টি থাকলো আলটিমেটলি, তাই তো। ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, স্যার কে ইন্টু m টু দি পাওয়ার a। এবার দেখো l টু দি পাওয়ার কি লিখতে পারবে,
এখানে বি আর এল টু দি পাওয়ার এখানে সি, তাহলে এল টু দি পাওয়ার বি প্লাস সি, আর কি লিখতে পারে টি টু দি পাওয়ার স্যার মাইনাস সি, করা যাবে তো? এবার উভয় পক্ষকে তুমি তুলনা করো, দেখো এদিকে এম এর মাথায় পাওয়ারে কত আছে 0, এদিকে এম এর মাথায় এ আছে, তাহলে আমি বলতে পারি স্যার যে উভয় পক্ষকে তুলনা করলে এ এর মান চলে আসছে স্যার 0। ওকে, এদিক থেকে দেখো এম এর মাথায় এ, এদিকে এম এর মাথায় 0, তুলনা করে দেখলাম যে এর মাথায় কত আসছে, এর মান কত বেরিয়ে যাচ্ছে 0, এল এর মান কত আসছে স্যার এ বি প্লাস সি কে তুলনা করলাম, এদিকে দেখো এল টু দি পাওয়ার কত আছে 0 আছে, অর্থাৎ আমি বি প্লাস সি ইকুয়ালস টু 0 হবে। তার মানে আবার সি দেখো, সি এর মান কত আছে হাফ আছে, সরি সি এর মান কত আছে তোমার এখানে দেখো মাইনাস সি টি টু দি পাওয়ার মাইনাস সি, অর্থাৎ এখানে পড়ছে তোমার 1, তাহলে সি এর মানটা হচ্ছে -1। ওকে, আমি কোথাও ভুল করেছি কি দেখো তো, না আপাতত কোনো দেখছি না, কিন্তু একটা গড়বড় হচ্ছে মনে হচ্ছে কোথাও, বি প্লাস সি, ও সরি এখানে তো 2 হবে, ত্বরণ মানে কত হয় এল টি টু দি পাওয়ার -2, আমি এখানে ভুল লিখেছি 2c হবে, তাহলে 2c এর ভ্যালু কত হবে, 2c এর ভ্যালু হবে দেখো -2c এর ভ্যালু -2c ইকুয়ালস টু হবে তোমার 1। ওকে, -2c ইকুয়ালস টু 1। এবার তুমি কি লিখতে পারবে c ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে -1/2, c এর মান কত পেয়ে গেলে -1/2। এবার দেখো b প্লাস c ইকুয়ালস টু 0 পেয়েছো, অর্থাৎ এখান থেকে b ইকুয়ালস টু লিখতে পারবে -c। এবার c এর ভ্যালুটা যদি এখানে পুট করো, c এর ভ্যালু নিজে মাইনাস কত হাফ, তাহলে এখানে b এর ভ্যালু হয়ে যাবে +1/2। ওকে, অর্থাৎ তুমি পেয়ে গেছো এম এর ভ্যালু, বি এর ভ্যালু আর সি এর ভ্যালু পেয়ে গেছো। তাহলে আমি এখন বলতে পারি স্যার যে টাইম পিরিয়ড টি প্রপোর্শনাল টু, যে বা সমান ইকুয়ালস টু কি বলতে, দেখো টি ইকুয়ালস টু কি বলতে পারবে কে এম টু দি পাওয়ার 0, এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার বি, বি ছিল বি এর মান +1/2 অর্থাৎ হাফ, আর জি টু দি পাওয়ার সি মানে -1/2, জি টু দি পাওয়ার -1/2। তাহলে বলতে পারো স্যার টি ইকুয়ালস টু কে ইন্টু এম টু সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে কি হবে, আর হাফ মানে তুমি রুট করতে পারো, তাহলে এল বাই নিচে চলে যাবে জি। ওকে, তাহলে এটা দেখো একটা ইকুয়েশন চলে গেল যে যদি আমরা কোনো মাত্রা বিশ্লেষণের সাহায্যে কোনো একটা রাশি কিভাবে অন্য রাশির উপর নির্ভর করে সেটা আমরা বার করতে পারবো। ওকে, এটা হলো মাত্রা বিশ্লেষণের সাহায্যে। এবার জানবে মাত্রা বিশ্লেষণের মোটামুটি অ্যাপ্লিকেশনগুলো আমরা পড়লাম। তো মাত্রা বিশ্লেষণের ত্রুটি আছে, ত্রুটি কিরকম ডাইরেক্ট মাত্রা বিশ্লেষণের, যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা এই যে কনস্ট্যান্ট রাশি এর মান আমরা নির্ণয় করতে পারি না। তাহলে মাত্রা বিশ্লেষণের ত্রুটি যদি বলি, মাত্রা বিশ্লেষণের যে ত্রুটি, সেই ত্রুটিটা কি হবে, ত্রুটিটা হলো 1 নম্বর ত্রুটি কি, যে আমরা ধ্রুবক রাশির সমীকরণের ধ্রুবক রাশির মান নির্ণয় করতে পারবো না, ধ্রুবক রাশির মান জানা যায় না, মান জানা যায় না, এটা পরীক্ষা থেকে আমাদেরকে জানতে হয়, জানা যায় না। ওকে, আর কি হয়, আর একটা জিনিস জানবে মাত্রা বিশ্লেষণ, আর একটা ত্রুটি আছে, যদি এখানে এই যে তোমার এম জি এখানে 3টে রাশি নিয়েছিল, দেখো 1 2 3টে রাশি নিয়েছিল, যদি কখনো কোনো একটা মানে তোমার কি বলবো যে ভৌত রাশি চার বা চারের থেকে বেশি ভৌত রাশির উপর নির্ভর করে, কি বললাম কোনো একটা রাশি 4 বা 4টের বেশি রাশির উপর নির্ভর করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা আর কোনো কিছু নির্ণয় করতে পারবো না। কি বললাম, যদি কোনো একটা রাশি 4 বা 4-এর থেকে বেশি রাশির উপর নির্ভরশীল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এত সুন্দরভাবে আমরা আর ইউজ করতে পারবো না, আসবে না। সেক্ষেত্রে আমাদের নতুন একটা থিওরি আছে, সেটা হচ্ছে বাকিংহাম স্পাই থিওরিম, যেটা তোমরা ক্লাস মানে বিটেকে গিয়ে পড়বে, ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে পড়বে বাকিংহাম স্পাই থিওরিম, ঠিক আছে? তো তখন ওটাকে ইউজ করতে হবে। এখন তোমরা মানে তো এটা হচ্ছে মাত্রা বিশ্লেষণের ত্রুটি, যে কি 4-এর অধিক কোনো ভৌত রাশি, কোনো রাশি 4-এর অধিক যদি রাশির উপর নির্ভর করে, 4 বা তার বেশি রাশির উপর নির্ভর করে, তার বেশি রাশির উপর নির্ভর করে, রাশির ওপর নির্ভর করে তবে মাত্রা বিশ্লেষণ আমরা প্রয়োগ করতে পারবো না, মাত্রা বিশ্লেষণের প্রয়োগ করা সম্ভব নয়, বিশ্লেষণের প্রয়োগ সম্ভব নয়। হয়েছে? তাহলে আজকে আমাদের মাত্রা বিশ্লেষণ এই পর্যন্ত কমপ্লিট। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ত্রুটি। চলো ত্রুটিকে পড়ে নি, ফাটাফাট তুলে নাও। এবার দেখো তোমাদের আমরা এরর ক্যালকুলেশন পড়াবো, ঠিক আছে? এরর ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটা কিন্তু ভালো করে করে নাও, পরীক্ষার জন্য একটা একদম ঝাঁকা নাকা টাইপের নাম্বার আসবে, ঠিক আছে? আর আমি ডিটেলসে গিয়ে যাচ্ছি না, তো ফাটাফাট করে নেবো।
এরর কিভাবে হয়? আমাদের মেজারমেন্টের ত্রুটির জন্য। আমরা ধরো আমাদের চোখ পারফেক্ট নয়, সাপোজ আমার চোখে চশমা আছে, তুমি বেশি দেখো, আমি কম দেখি, কেউ আরেকজন আরও বেশি দেখে, কেউ আরেকজন আরও কম দেখে। তো যখন তোমরা মেজারমেন্ট নেবে সেই সময় কিন্তু দেখার ভুলের জন্য একটা হতে পারে, আর একটা হতে পারে কি যে যন্ত্র যেটা দিয়ে মাপছো সেটাও খারাপ আছে। তাহলে কিছু কিছু সময় কি হয় যে আমি দেখা গেল যন্ত্রটার মাপি নিতে জানি না, আমি যে জিনিসটা মেজার করছি সেটা মাপি জানি না, সেটা কোনো আইডিয়া নেই। তো ত্রুটি সবসময় দুরকম টাইপের হতে পারে, একটা মেজারেবল ত্রুটি, একটা মানে নন মেজারেবল ত্রুটি, যেগুলো মাপতেই পারবে না। মানে ধরো যেমন সাপোজ কি বলবো, যে জিনিসগুলো সাপোজ ধরো একটা ধরো যে বাচ্চা ছেলে সে জানে না যে একটা কোনো লেন্থকে কত বলতে হয়, ও একটা ছোট জিনিসকে বলবো এটা 10 ফুট আছে, ঠিক আছে? তো ওগুলো তো তোমার আনপ্রেডিক্টেবল হয়ে যাবে, কিন্তু যেগুলো প্রেডিক্ট করা যায় ত্রুটি কতটা হতে পারে না হতে পারে, যদি মানে যান্ত্রিক এরর থাকে সেগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, এবার চলো আমরা দেখে নেবো ত্রুটিকে কিভাবে ক্যালকুলেট করতে পারি। তো সাপোজ ধরো তোমার একটা যে কোনো জিনিস, ধরো এই একটা পেন, এই পেনটার একটা নিজস্ব কিন্তু লেন্থ আছে যেটা এক্স্যাক্ট লেন্থ। ওকে, তো এই যে এক্স্যাক্ট লেন্থ এটাকে বলা হবে এর পরম মান, বা কি বলা হবে একদম অ্যাবসলিউট ভ্যালু বা ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে কোন একটা জিনিসের ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু বা পরম মান কাকে বলা হবে? সেটা হচ্ছে তার যে অ্যাকচুয়াল এক্স্যাক্টলি যে মানটা সেটা হয় তার পরম মান, ঠিক আছে, বা ট্রু ভ্যালু। সেটা কি বলা হয়? ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু, ধরো কোন একটা জিনিসের ভ্যালু হচ্ছে এ, সেটা হচ্ছে একদম লেন্থ যাই বলো কোন একটা জিনিসের, সেটা হচ্ছে এ। এবার এই ট্রু ভ্যালু অনেক সময় পরীক্ষায় দেওয়া থাকে না, দেখবে 2020 না 21 মনে হয় 20 বা 21 দেখবে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, সেখানে তো ট্রু ভ্যালু দেওয়া ছিল না, সেখানে অনেকগুলো পার্ট দেওয়া ছিল, রিডিং দেওয়া ছিল, তখন স্যার কি করে এরর ক্যালকুলেশন করব? এবার দেখবে আমি সেই কোয়েশ্চেনগুলো আজকে তোমাদের সব সেন্ড করে দেবো। দেখবে এই যে ট্রু ভ্যালু দেওয়া আছে, এবার অনেক ক্ষেত্রে ট্রু ভ্যালু দেওয়া থাকবে না, বা এক্স্যাক্ট অ্যাকচুয়াল ভ্যালু, এটাকে অনেক সময় অ্যাকচুয়াল ভ্যালু বলা হয়, সেগুলো দেওয়া থাকে না। কিভাবে বার করবো? ওখানে একাধিক পার্ট দেওয়া আছে, ধরো A1 A2 A3 এরকম ভাবে অনেকগুলো রিডিং দেওয়া থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদেরকে ট্রু ভ্যালু বার করে নিতে হবে। ট্রু ভ্যালু আমরা কি করে বার করব? ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু আমরা বার করব কি করে? অ্যাকচুয়াল ভ্যালু বা অনেক সময় মিন ভ্যালু বলে, অ্যাকচুয়াল ভ্যালু বা মিন ভ্যালু একসময় মানে এভাবে বলে, ঠিক আছে? এটা কি করে আমরা বার করতে পারবো? এটা সবগুলোর অ্যাভারেজ নিয়ে নাও। কি করে নিয়ে নাও? অ্যাভারেজ A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 বাই, যদি n সংখ্যক থাকে তাহলে n দিয়ে তুমি ডিভাইড করে দাও, সেটাই কি বলা হবে? ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু বা তোমার মিন ভ্যালু। ওকে, এখান থেকে তুমি অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে যাবে। এরর কি জিনিস স্যার? যে অ্যাকচুয়াল ভ্যালু থেকে ট্রু ভ্যালু থেকে আমার এই মাপা ভ্যালুটা কতটা ডিফারেন্ট আছে, সেটাই তার এরর, তাই না? তাহলে আমি বলতে পারি তাহলে এরর কি করে বার করবো? সেটাকে আমরা অ্যাবসলিউট এরর বলি। কি বলা হয়? অ্যাবসলিউট এরর। তাহলে অ্যাবসলিউট এররটা কি হবে, বা ভুল আমার ত্রুটিটা কি হবে? অ্যাবসলিউট, বা এটাকে বাংলায় বলা হয় পরম ত্রুটি। পরম ত্রুটিটা কি হবে? পরম ত্রুটি হচ্ছে আমার যে মাপটা মেজার করেছি, যে মানটা মেজার করেছি, সেই মানটা এই অ্যাকচুয়াল ভ্যালু থেকে কতটা ডিফারেন্ট। তাহলে আমরা কি করব? A মাইনাস A1 এটা মডের মধ্যে নেব, কারণ আমরা সবসময় পজিটিভ ভ্যালুটা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবার হচ্ছে ধরো এটা হলো এটাকে কি বলা হবে? ডেল্টা A1, 1 নম্বর মানের পরম ত্রুটি, ঠিক আছে? 2 নম্বর মাপ মেজার নিয়েছি, সেটাও এটা কত ডিফারেন্স, তাহলে কি হবে? A মাইনাস A2, সেটা কি হবে? দেখো এটা কি, এটা হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু, তার থেকে যেটা আমি মেপেছি সেটাকে বিয়োগ করলাম, ডিফারেন্সটা কি হবে? পরম ত্রুটি হবে বা অ্যাবসলিউট এরর। তাহলে এটা কি বলবো? ডেল্টা A2। তারপর এটাকে কি করবো? A মাইনাস A3, সেটা কি হবে? ডেল্টা A3। এইভাবে ডট ডট করে তুমি আর বার করতে পারো। এবার দেখো অনেকগুলো ত্রুটি পেয়েছো, এই ত্রুটিগুলো যদি আমরা অ্যাভারেজ নিই তাহলে আমাদের একটা মান পাবো, সেটাকে বলা হয় গড় পরম ত্রুটি। কি বলা হবে? গড় পরম ত্রুটি বা মিন অ্যাবসলিউট এরর। কি বলে? মিন অ্যাবসলিউট এরর। ওকে, আর এই মিন অ্যাবসলিউট এররটা কিভাবে বার করবো? স্যার ডেল্টা A1 প্লাস ডেল্টা A2 প্লাস ডেল্টা A2 প্লাস ডেল্টা A3, ওকে, ডট 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 বাই n দিয়ে ডিভাইড করে দিলাম। ওকে, সেটা তোমায় কি দেবে? মিন অ্যাবসলিউট এরর। এবার এটাকে আবার কিভাবে লিখি আমরা? এটাকে লিখি ডেল্টা A তার বার, ঠিক আছে? মিন অ্যাবসলিউট এররকে এরকম ভাবে লিখি ডেল্টা A তার বার। এরপরে আমরা একটা পড়বো যেটাকে আমরা রিলেটিভ এরর। পরীক্ষায় এটা জানবে খুব আসে যে রিলেটিভ এরর বলতে কি বোঝো। তো রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটি, বাংলায় কি বলা হয়? রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটি। ওকে, এরর। তো রিলেটিভ এরর মানে কি হয় জানবে? সেটা হয় যে কতটা আমার ত্রুটি হয়েছে এক্স্যাক্ট, গড় পরম ত্রুটি, ডেল্টা A বার গড় পরম ত্রুটি বাই অ্যাকচুয়াল মান, ট্রু মান, সেটা হচ্ছে A। ট্রু মানটাকে আমরা এখানে দেখো মিন ভ্যালুও নিতে পারো, মিন ভ্যালুও নিতে পারো। এখানে যে মিন ভ্যালুকে অনেক সময় A বার দিয়ে লেখে, A তার বার দিয়ে লেখে। ওকে, এভাবে লিখতে পারো, বা A দিয়েও লেখে এটাকে, অনেক সময় ডাইরেক্ট A দিয়েও লেখে। A বার বসো বা A বসো। তাহলে রিলেটিভ এরর মানে কি হলো? যে মিন অ্যাবসলিউট এরর, মিন অ্যাবসলিউট এরর
বা গড় পরম ত্রুটি বাই মিন ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু বা কি বলতে পারো ট্রু ভ্যালু, তাহলে সেটা দেবে মিন অ্যাবসলিউট এরর। আর একটা হয় পার্সেন্টেজ এরর। কি হয়? পার্সেন্টেজ এরর। এবার হয়ে গেলে তোমাদের একদম ঝাঁকাঝাক ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষায় ডাইরেক্ট অনেক সময় পার্সেন্টেজ এরর বার করতে দেয়, মিন রিলেটিভ এরর বার করতে দেয়, সেগুলো সব কোশ্চেন দিয়ে দেবো। এখন অনেকগুলো কোশ্চেন সলভ করাবো, দিয়ে আমরা সিগনিফিকেন্ট নাম্বার পড়বো, তাহলে এই চ্যাপ্টার দা ক্লোজ। ওকে, এবার দেখো মিন অ্যাবসলিউট এরর কি করবো, এই যে রিলেটিভ এররের সঙ্গে 100% দিয়ে গুণ করে দাও। তাহলে রিলেটিভ এরর হচ্ছে ডেল্টা এ বার বাই এ বার ইন্টু 100%, এটাকেই বলা হবে পার্সেন্টেজ এরর। ওকে, এবার একটা জিনিস জানবে, এটা হলো তো কোনো একটা এরকম ধরনের সিস্টেম দেওয়া আছে, যখন একাধিক রিডিং দেওয়া হয় তখন কিভাবে আমরা পার্সেন্টেজ এরর বার করবো, কিভাবে অ্যাবসলিউট এরর বার করবো, কিভাবে মিন অ্যাবসলিউট এরর, কিভাবে রিলেটিভ এরর বার করবো, এগুলো তোমাদের মানে দেখে রাখতে হবে, এভাবে সূত্রগুলোকে মনে রাখতে হবে। ডাইরেক্ট সূত্র দিয়ে দেবে, যেই মেন্সে কোয়েশ্চেন অলরেডি এসছে, তোমরা তোমাদের ছায়ার বইয়ে প্রিভিয়াস ইয়ারের বইটা যেখানে যেই মেন্সে কোয়েশ্চেন দেওয়া আছে ওখানে চলে যাবে, পেয়ে যাবে কোয়েশ্চেনটাও, ঠিক আছে? ওখান থেকে করতে পারো। আজকে কোয়েশ্চেন আমি সেন্ডও করে দেবো। গল্প হচ্ছে এখন যে স্যার যে রিসেন্ট ইয়ারে ওয়েবজিতে বা যেই মেন্সে কিরকম ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে সেগুলো একটু করিয়ে দিন, চলো করে নিই। জানবে পরীক্ষায় কিরকম ধরনের কোয়েশ্চেন আসছে। একটা জিনিস মাথায় রাখো এবার, যেটা আমি বলবো এগুলো এটা পড়ে নিলে, মাথায় গেঁথে নিলে। এবার আমি একটা কথা বলছি, যদি পরীক্ষায় নাম্বার পেতে হয় এই এরর থেকে, তাহলে মাথায় গেঁথে নাও। মাথায় কি গেঁথে নেবে? যে ত্রুটি সবসময় কি হবে? যোগ হবে। কি বললাম? ত্রুটি সবসময় যোগ হবে, এটা মাথায় গেঁথে নাও। কি বললাম আবার বলো, মনে মনে বলো, ত্রুটি সবসময় কি হবে? ত্রুটি সবসময় যোগ হবে। চেঁচিয়ে বলো, ত্রুটি সবসময় কি হবে? যোগ হবে। ওকে, তো ত্রুটি কি করতে হয়? সবসময় যোগ করতে হয়। যেমন পরীক্ষায় কোশ্চেন দেখো কিভাবে আসবে, যে এক কোশ্চেন দিয়ে কথা শুরু করি, কিভাবে করবে, যে কোনো একটা বস্তুর ভর পরিমাপের ত্রুটি, ধরো 1%, ওকে। বেগ পরিমাপের ত্রুটি 2%, তবে ভরবেগ পরিমাপের ত্রুটি কত হবে? মোমেন্টাম বা ভরবেগ পরিমাপের ত্রুটি কত হবে? এটা পরীক্ষায় কোশ্চেন এসছে, জিজ্ঞাসা করেছে। কিভাবে বার করব? ত্রুটি সবসময় কি হয়? লিখো কমেন্টে, ত্রুটি সবসময় যোগ হয়। তাহলে এটা একদম মহামন্ত্রের মতো মুখস্থ করে রাখবে। তাই ত্রুটি সবসময় যেহেতু যোগ হয়, তাহলে আমরা জানি স্যার মোমেন্টাম P ইকুয়ালস টু কি হয়? m ইন্টু ভি, ভর গুণিত বেগ, সেটাই হচ্ছে ভরবেগ। তাহলে দেখ কি জানতে চেয়েছে, যে মোমেন্টাম পরিমাপের ত্রুটি, তার ডেল্টা পি বাই পি ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো? ত্রুটি সবসময় কি হয়? যোগ হয়। তাহলে ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা ভি বাই ভি। এবার দেখো প্রত্যেকটাকে 100% দিয়ে গুণ করলে পার্সেন্টেজ এরর, দুই সাইডে পার্সেন্টেজ কেটে যাবে, কোনো কিছু বলার নেই। তাহলে আমার বলবো এটা পরিমাপের ত্রুটি কত দেওয়া আছে? দেখো 1%, তাহলে 1%, প্লাস এটা পরিমাপের ত্রুটি দেওয়া আছে দেখো 2%, বেগ পরিমাপের ত্রুটি হয়ে গেল। তার টোটাল কত হবে? 3%। ঠিক আছে, এত সহজ কোশ্চেন। এবার নেক্সট একটা জিনিস বলছি, এটাকে মনে রাখবে। যদি ত্রুটি নির্ণয় করার সময় পাওয়ারে কিছু থাকে, সাপোজ ধরো x সমান x ইকুয়ালস টু y টু দি পাওয়ার a, x সমান y টু দি পাওয়ার a আসে, দিয়ে বলা হয়েছে x পরিমাপের ত্রুটি বার করো, তাহলে কি করবে? ডেল্টা x বাই x ইকুয়ালস টু, এই যে পাওয়ারে এটা আছে, পাওয়ারের এটা সামনে চলে আসবে, পাওয়ারের a সামনে চলে আসবে, ডেল্টা y বাই y হয়ে যাবে। হয়েছে? শিওর? পরীক্ষায় এটা আসবে। তাহলে আমি প্রথম কথা বলছি যে আমাকে সমীকরণে গুণ ভাগ যোগ বিয়োগ যাই থাকুক না কেন, ত্রুটি সবসময় যোগ হবে, আর কি বললাম? পাওয়ারে থাকলে সেটা সামনে চলে আসবে। ওকে, এবার চলো আমি যদি এখানে একটা কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন ফ্রেম করে দিই এটার উপর ভিত্তি করে। ধরো কোশ্চেন নাম্বার 2 কি, যে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কোনো একটা বর্গক্ষেত্রের, ধরো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি, পরিমাপের ত্রুটি 2%, কত পার্সেন্ট? 2%, হয়েছে? বা ধরো 3% নাও, 3%, দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি 3%, তাহলে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কত হবে? ঠিক আছে, নির্ণয় করতে হবে। এবার এখানে তুমি জানো যে এরিয়া, ক্ষেত্রফল যে এরিয়া হয়, এরিয়া কি হয়? এল স্কোয়ার, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমরা জানি এরিয়া ইকুয়ালস টু কি হবে? এল তার স্কোয়ার, বর্গক্ষেত্র যেহেতু বর্গক্ষেত্র বলা আছে, তাই না? তাহলে এরিয়া পরিমাপের ত্রুটি ডেল্টা এ বাই এ ইকুয়ালস টু কি হবে? তাহলে দেখো পাওয়ারটা কি হয়? আগে চলে আসে, তাহলে 2 আগে চলে আসবে, কি হবে? ডেল্টা এল বাই এল। আর এই দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কত দেওয়া আছে? 3%, তাহলে 2 গুণিত 3%, অর্থাৎ 6%। এত সহজ কোয়েশ্চেন আছে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস কি বলেছি, আমি এই ধরনের কোয়েশ্চেন সব দিয়ে দেবো, পরীক্ষায় তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা কোনো কিছু নেই, ঠিক আছে? নেক্সট আমার কোয়েশ্চেন
যেটা করাচ্ছি চলো দেখে নাও। এটা ভালো করে, এই যে কোয়েশ্চেনটা করবো, এই কোয়েশ্চেনটা হচ্ছে মারাত্মক লেভেলের কোয়েশ্চেন। 2022-এ ওয়েবজিতে এসছে, 2019-এ তোমার এসছে মোস্টলি এতে, ওই নিটেও কোয়েশ্চেনটা এসছে। চলো দেখে নাও কিরকম কোয়েশ্চেন এসছে। যে কোনো একটা ইকুয়েশন আছে, ধরো জেড, জেড ইকুয়ালস টু হচ্ছে a স্কোয়ার b টু দি পাওয়ার 1/3 বাই c রুট c ইন্টু d টু দি পাওয়ার 4। ওকে, d টু দি পাওয়ার 4। বলা হয়েছে a পরিমাপের ত্রুটি 1%, b পরিমাপের ত্রুটি 3%, c পরিমাপের ত্রুটি 2%, d পরিমাপের ত্রুটি 4%। এ পরিমাপের ত্রুটি 1%, বি পরিমাপের ত্রুটি 3%, সি পরিমাপের ত্রুটি 2%, ডি পরিমাপের ত্রুটি 4%। এই ধরনের কোয়েশ্চেন ওয়েবজিতে 2022-এ এসছে, খুলে দেখে নাও পেপার 2022। তারপরে তোমার নিটে এসছে 2019-এ, খুলে কোয়েশ্চেন পত্র দেখে নাও, ঠিক আছে। এবার দেখো দিয়ে বলেছে কি জেড পরিমাপের ত্রুটি কত হবে, জেড পরিমাপের ত্রুটি মানে ডেল্টা জেড বাই জেড কত হবে। ওকে, কিভাবে করব, ত্রুটি সবসময় কি হয়, যোগ হয়, তাই ত্রুটিকে সবসময় যোগ করতে গেলে আমরা কি করবো স্যার, ডেল্টা জেড বাই জেড। ওকে, ইকুয়ালস টু, দেখো এ স্কোয়ার, যদি স্কোয়ার থাকে তাহলে কি হয়, পাওয়ারটা আগে চলে আসে, তাহলে আমি বলতে পারবো স্যার 2 টাইমস ডেল্টা এ বাই এ প্লাস, ত্রুটি সবসময় যোগ, তাহলে প্লাস দিয়েছি। দেখো পাওয়ারটা কি হবে, সামনে চলে আসবে, তাহলে পাওয়ার সামনে চলে আসলো ডেল্টা বি বাই বি প্লাস, নিচে ভাগ হয়ে আছে কিন্তু ত্রুটি কি হবে, যোগ, তাহলে ভাগটাকে উপরে গিয়ে যোগ করে দেবো। আর সি টু দি রুট সি মানে সি টু দি পাওয়ার হাফ, তাহলে আগে চলে আসবে হাফ ডেল্টা সি বাই সি প্লাস, দেখো আবার এটা ডি ভাগ হয়ে আছে কিন্তু কি ত্রুটি যোগ হয়, তাহলে কি হবে, আগে পাওয়ার চলে আসবে 4 ডেল্টা ডি বাই ডি। এবার বসাও মান, ত্রুটি এ পরিমাপের ত্রুটি 1%, বি পরিমাপের ত্রুটি দেখো 3% নিয়েছিলাম। ওকে, প্লাস সি পরিমাপের ত্রুটি নেওয়া আছে কত, 2%। ওকে, প্লাস ডি পরিমাপের ত্রুটি 4%। ওকে, তাহলে দেখো এখানে 2 2 ক্যান্সেল হবে, এখানে 3 3 ক্যান্সেল হবে, অর্থাৎ 2% প্লাস 1% প্লাস 1% প্লাস 4 4 16%, তাহলে কত হবে, দেখো 2 3 4 আর 16 আর 4 20, তাহলে 20% হয়েছে। এত পাতি কোয়েশ্চেন আসবে পরীক্ষায়, তো এটা হয়ে গেল এরর থেকে। তুমি যদি এটা করতে পারো, এই ধরনের সমস্ত অঙ্ক তোমার সলভ হয়ে যাবে, পরীক্ষাতে এর বাইরে কোয়েশ্চেন যায় না, ঠিক আছে। এইটা হচ্ছে টাফ টাইপের কোয়েশ্চেন ধরো বলতে গেলে, আর বাকি তো নর্মালি করতে পারবে। আর যেটা আমি আগে দেখালাম কিভাবে অ্যাবসলিউট এরর বার করতে হয়, মিন অ্যাবসলিউট এরর বার করতে হয়, তারপরে তোমার যে ওই যে অ্যাভারেজ এর যেটা ট্রু ভ্যালু বার করতে হয়, তারপরে রিলেটিভ ভ্যালু এরর বার করতে হয়, সেগুলো তো করতে পারবে, ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো আজকে আমি সেন্ড করে দেবো তোমাদের কোথায়, টেলিগ্রামে, ঠিক আছে, তোমরা করে নেবে এবং এটা দেখে নেবে অবশ্যই, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এরপরে আমরা পড়বো সিগনিফিকেন্ট নাম্বার, রাউন্ডস অফ, তাহলে আজকের চ্যাপ্টার ক্লিয়ার। আর নেক্সট ডেতে আমরা লাইভে কি করব, লাইভে এসে তোমাদের ক্লাস ডাউট যেগুলো হয় সব সলভ করব। এবার দেখো তোমাদের যেটা পরীক্ষায় আসে আর একটা টপিক, মানে তোমাদের থিওরিতে দেওয়া আছে, যদিও খুব কম আসে, 2020-তে নিটে একবার এসেছিল এটা কোয়েশ্চেনটা এখান থেকে, বাট হ্যাঁ মানে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করে এরকম নয়, তবে কোয়েশ্চেন আসার চান্স থাকে। তো সেটা হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার। সিগনিফিকেন্ট নাম্বার থেকে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো জিজ্ঞাসা করতে পারে। তো আগে দেখে নিই সিগনিফিকেন্ট নাম্বারগুলো কি হয়। সিগনিফিকেন্ট নাম্বার বেসিক্যালি কি, যে কোনো একটা যে ধরো এক্সপেরিমেন্ট করলে সেখানে এক্সপেরিমেন্ট করে ডেটাটাকে যে রিপ্রেজেন্ট করছো কত অ্যাকিউরেটলি তুমি রিপ্রেজেন্ট করতে পারো, সেটা আমরা সিগনিফিকেন্ট নাম্বারের সাহায্যে দেখতে পারি, ঠিক আছে, যে কোনো একটা ডেটা কত অ্যাকিউরেটলি আমরা ডিফাইন করতে পারি। তো দেখো যদি কি হয়, সাপোজ ধরো আমি বললাম রুল নাম্বার 1, অনেকগুলো রুল আছে সেখানে আমাকে ফলো করতে হবে, যে যদি কোনো একটা সংখ্যা হয় নন জিরো, কোনো একটা সংখ্যা যেটা জিরো নয়, মানে জিরো নেই সেই সংখ্যার মধ্যে, যদি কোনো একটা সংখ্যা থাকে, যদি 1-এর থেকে বড়, 1-এর থেকে বড় কোনো সংখ্যা মানে হয়, তার মধ্যে কোনো শূন্য নেই, শূন্য ব্যতীত যদি হয়, শূন্য ছাড়া, তবে প্রত্যেকটি সংখ্যা কি হবে, তবে প্রতিটি সংখ্যায় তাৎপর্যপূর্ণ হবে। কেমন দেখে নাও, যে সাপোজ ধরো একটা নাম্বার আছে এরকম 4 5 6 7 8, তাহলে এখানে কত, এই যে একটা নাম্বার, এই নাম্বারে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে স্যার, 1 2 3 4 5, অর্থাৎ শূন্য ছাড়া যদি 1-এর থেকে বড় সংখ্যা হয়, শূন্য নেই সংখ্যাটার মধ্যে, দেখো কোনো শূন্য নেই, তাহলে প্রত্যেকটাই সংখ্যা কি, প্রতিটা সংখ্যাই হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে 5টা কি আছে, তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, ঠিক আছে। নেক্সট তো চলো,
যদি দুটো একের থেকে বড় দুটো সংখ্যার মধ্যে, একের থেকে বড় দুটো সংখ্যার মধ্যে তোমার একের থেকে বড় পুরো একটা নাম্বার, তার দুটো সংখ্যার মধ্যে শূন্য আছে, তাহলে সেই শূন্যগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ একের থেকে বড়, এক এর থেকে বড় দুটি বড় সংখ্যার মধ্যে, সংখ্যা বড় সংখ্যাই তো বলবো, নম্বর কি বলছি এখানে, সংখ্যায় দুটি সংখ্যার মধ্যে, দুটি সংখ্যার মধ্যে মধ্যে যদি শূন্য থাকে, যদি শূন্য থাকে, শূন্য থাকে, তবে সেটা কি হবে, তবে তা তাৎপর্যপূর্ণ, তবে তা তাৎপর্যপূর্ণ হয়েছে। কিরকম দেখে নাও, যে সাপোজ ধরো এটা কি কোন ইয়ার চলছে, 2024, তাই তো, 2024। দেখো এই শূন্যটা কিন্তু দুটো কার মধ্যে আছে, মানে সংখ্যার মধ্যে আছে যেগুলো শূন্য নয়, তাহলে এই শূন্যটা কিন্তু এখন তাৎপর্যপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ ধরো এরকম 2006, তাহলে দেখো এই যে দুখানা শূন্য আছে, এই শূন্যখানা এই একের থেকে, প্রথম কথা এই সংখ্যাটা একের থেকে বড়, এবং এই একের থেকে বড় সংখ্যার এই দুটো সংখ্যার মধ্যে কি আছে, মানে দুটো শূন্যের মধ্যে কিন্তু নন জিরো ডিজিট আছে, অর্থাৎ এই দুটো শূন্য এখন কি হবে, তাৎপর্যপূর্ণ। তাহলে এটার ক্ষেত্রে কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা, 4টা, আর এটার ক্ষেত্রে কত তাৎপর্যপূর্ণ সংখ্যা, 4টেই তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। ওকে, আচ্ছা এবার দেখো 3 নম্বর, একের থেকে বড়, 3 নম্বর রুল, একের থেকে বড়, এর থেকে বড় সংখ্যার শেষে যদি শূন্য থাকে, শেষে শূন্য থাকলে, শূন্য থাকলে তা তাৎপর্যপূর্ণ নয়, তাৎপর্যপূর্ণ নয়। আর এগুলো সবই কিন্তু দশমিক সংখ্যা নয়, আমি যেগুলো এখন বলছি দশমিক সংখ্যার ক্ষেত্রে বলছি না, সব দশমিকের থেকে বড়, অর্থাৎ একের থেকে বড়। এবার একের থেকে বড় ডেসিমাল প্লেস হতে পারে, সেক্ষেত্রে তার কথা আমি বলছি না কিন্তু, হ্যাঁ, মানে আমি বলছি যেখানে এগুলোর কোনোটার ক্ষেত্রে কি নেই, দশমিক সংখ্যা নয়, হ্যাঁ, তাহলে তার সেগুলো কি হবে, তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে, তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে, মানে সরি বড় সংখ্যা শেষে হবে না সংখ্যার ক্ষেত্রে, মানে একের থেকে বড় সংখ্যা শেষে ধরো শূন্য আছে, দশমিক সংখ্যা নয় অবশ্যই, সেই সংখ্যাগুলোকে তাৎপর্যপূর্ণ সংখ্যা ধরা হবে না, সংখ্যা ধরা হবে না। কীরকম, ধরো 1900, 1900, এই 1900 ক্ষেত্রে যে শেষে দেখো একের থেকে বড় দশমিক সংখ্যা নয়, শেষে কি আছে, শূন্য আছে, এই শূন্যগুলোকে তাৎপর্য ধরবো না। এটা তাহলে এখানে কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, অনলি দুটো। ঠিক আছে, ধরো 2000, তাহলে এখানে কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, এখানে একটাই তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, শেষের একটা শূন্য একের থেকে বড় যদি হয় আর দশমিক সংখ্যা যদি না হয়, তাহলে একটা শূন্য কি হবে না, তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে না। ঠিক আছে, আচ্ছা তো এগুলোকে প্রথম কথা রুলগুলো একবার লিখে নাও, তারপরে আরও কিছু রুল আছে সেগুলোকে বলে দিই। এখানে লিখবে, চলো এখানে লিখে নাও, জায়গা ওয়েস্ট, ওয়াই ওয়েস্ট। নেক্সট দেখো 4 নম্বর যদি বলি রুলস, 4 নম্বর রুলের ক্ষেত্রে কি হয়, যদি দশমিক সংখ্যা হয়, অর্থাৎ একের থেকে ছোট বা দশমিক সংখ্যা ধরে নাও, দশমিক সংখ্যার একের থেকে যদি কি হয়, একের থেকে বড় হয়, তবে দশমিকের পরে ও আগের শূন্যের দাম আছে, ও আগের শূন্য তাৎপর্যপূর্ণ, পরের ও আগের শূন্য তাৎপর্যপূর্ণ। কেমন, এর রুলটা একটু বলে দিই, তাৎপর্যপূর্ণ এই রুলটা কেমন হবে দেখে নাও। কীরকম হবে, সাপোজ ধরো একের থেকে বড় দশমিক সংখ্যা এরকম, ধরো 100.0100, ওকে, তাহলে দেখো এখানে কটা দশমিক সংখ্যা আছে বা কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, দশমিকের শেষের শূন্যের কিন্তু দাম আছে, ওকে, দশমিকের শেষের শূন্যের দাম আছে, মানে তাৎপর্যপূর্ণ হবে সেটাই বলেছি। দেখো দশমিক একের থেকে বড় যদি হয় দশমিক সংখ্যা, এবং সেই দশমিক সংখ্যার আগে, দশমিকের আগে এবং দশমিকের পরে যত শূন্য আছে সব মানে তাৎপর্যপূর্ণ, অর্থাৎ 1 2 3 4 5 6 7, এখানে 7খানা কি আছে, তাৎপর্যপূর্ণ সংখ্যা। বা সাপোজ ধরে নিলাম 2.00, এক্ষেত্রে কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, এক্ষেত্রে 3টে তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ দেখো 1 2 3টে, দশমিকের পরের সংখ্যার কিন্তু শূন্যের দাম থাকবে বা তাৎপর্যপূর্ণ হবে। ওকে, পজ করে লিখে নাও, তারপরে এগুলো বলে দিই একটু। এবার দেখো যদি এরকম কেস হয়, এটা আমি মিটে দিলাম উপরেরটা, এগুলো একটু জাস্ট মাথায় রেখে দিও তাহলেই হবে। কীরকম দেখো, যে আমরা যদি দেখি সাপোজ ধরো এরকম কেস, ধরো আজ 5 নম্বর, যে একের থেকে ছোট দশমিক সংখ্যার ক্ষেত্রে, একের থেকে ছোট দশমিক সংখ্যার ক্ষেত্রে, থেকে ছোট দশমিক সংখ্যার ক্ষেত্রে কি হবে তোমার, যে আগের
যে যে দশমিক শূন্যগুলো যদি থাকে একের থেকে ছোট দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরের সংখ্যা শূন্যের দাম নেই, পরের শূন্য তাৎপর্যপূর্ণ নয়, শূন্য তাৎপর্যপূর্ণ নয়, তাৎপর্যপূর্ণ নয়। কীরকম হওয়ার চেষ্টা করো, 0.00910 ধরো, ঠিক আছে, এরকম। এবার দেখো দশমিকের ইমিডিয়েট পরে দুটো শূন্য আছে না, একের থেকে ছোট এটা অবশ্যই 0.00910। এই যে তিনখানা শূন্য আছে একের থেকে ছোট, এদের একটাও তাৎপর্যপূর্ণ নয়, কিন্তু এই শূন্যটা তাৎপর্যপূর্ণ। ওকে, তাহলে এখানে কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, একটা, দুটো, তিনটে, তাহলে এখানে আমি তিনটে। সাপোজ যদি আরেকটা বলি যে 0.09020, এখানে কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, তাহলে দেখো দশমিকের পরে একের থেকে ছোট, তাহলে এই দুটোর দাম হবে না, মানে এই দুটো তাৎপর্যপূর্ণ নয়, কিন্তু এটা তাৎপর্যপূর্ণ, দুটো সংখ্যার মধ্যে শূন্য আছে তাও তাৎপর্যপূর্ণ, তাহলে 1 2 3 4, এখানে চারটে তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। ওকে, বলতে পারলাম, এগুলোকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এরপর দিন আমরা তোমরা লাইভ ক্লাস এসে তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো, কেমন? লাইভ ক্লাস একটা আমি নেব যেখানে তোমাদের সমস্ত ডাউটস এবং সমস্ত পিওয়াই কিসগুলো সলভ করাবো। এবার দেখো এখানে কি আছে, ধরো 6 নম্বর রুল যদি বলি, 6 নম্বর রুল, ধরো সায়েন্টিফিক রিপ্রেজেন্টেশন, যেমন ধরো 10 টু দি পাওয়ার এক্স, ধরো y ইন্টু 10 টু দি পাওয়ার এক্স, এরকম সংখ্যার ক্ষেত্রে কি হবে, এই সংখ্যাটা কোনো তাৎপর্যপূর্ণ নয়। কি বললো, যেরকম যা ধরো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা কি হয়, মিটার পার সেকেন্ড যদি বলা হয় তাহলে আলোর গতিবেগ। তো এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা থাকবে, একটাই তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে, একটি তাৎপর্যপূর্ণ সংখ্যা, অর্থাৎ এই 10 টু দি পাওয়ারের উপরে যাই থাকবো না কেন কোনোটাই তাৎপর্যপূর্ণ হবে না। ওকে, এটা একটা হয়ে গেল। আর জানবে যদি ইউনিট কনভার্সন হয়, সাপোজ ধরো 1 মিটার ছিল, ধরো ইউনিট কনভার্সনে 7 নম্বর যদি বলো, ধরো 1 মিটার ছিল, এখান থেকে কি করলে 100 সেন্টিমিটার করলে, দেখো এখানে তোমার একটাই তাৎপর্যপূর্ণ সংখ্যা ছিল, এখানেও একটাই তাৎপর্যপূর্ণ সংখ্যা হয়েছে। দেখো, কারণ এই একের থেকে বড়, আর এগুলো ধরো শেষে জিরো নেই, দশমিক সংখ্যা তো নয়, তাহলে শেষে জিরো আছে, তাহলে এগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ নয়, অর্থাৎ এখানেও একটাই কি হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা, আর এখানে নিজে একটাই ছিল। তাহলে ইউনিট কনভার্সনের সময় তাৎপর্যপূর্ণ সংখ্যার কোনরূপ পরিবর্তন হয় না। ওকে, তো দিস ইজ দ্য থিওরি। তো মোটামুটি তাৎপর্যপূর্ণ সংখ্যা কমপ্লিট হয়ে গেল, সিগনিফিকেন্ট ফিগার আমরা কমপ্লিট করলাম। আর আমরা কমপ্লিট করছি ওদিকে তোমার এটা আগে এরর ক্যালকুলেশন করে দিলাম, আর ডাইমেনশন অ্যানালিসিসের অ্যাপ্লিকেশন করে দিয়েছি। এর পুরো সিলেবাসটা কভার আপ হয়ে গেল আজকে ইউনিট চ্যাপ্টারটার। তো নেক্সট ক্লাসে আমি একটা লাইভ ক্লাস নেব তোমাদের, সেটা হোপফুলি কালকে। তো কালকে লাইভ ক্লাস আসবে, সেই লাইভ ক্লাসে তোমাদের আমি এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার যত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেগুলো কমপ্লিট করাবো। সঙ্গে সঙ্গে তোমাদের আমি আজকে একটা যে কোয়েশ্চেন আমি সেন্ড করে দেবো গ্রুপে, সেখান থেকে তোমরা করে নিও, দিয়ে তোমরা পড়াশোনাটা করবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস, এখানেই পুরো সিলেবাসটা এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল অলমোস্ট। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, কালকে লাইভ ক্লাসে আসবে সবাই, মোটামুটি লাইভ ক্লাস আসবে, বন্ধুদেরকে নিয়ে আসো। আর অবশ্যই তোমরা যতজন আসবে আমার তো ভালো লাগবে আরও দেখে, তোমাদের সাথে ইন্টারাকশন করে, তোমাদেরকে ফ্রি অফ কি বলবো যে এনিথিং, কোনো কিছু তোমাদের থেকে ডিমান্ড নেই, শুধু তোমরা ভালোবেসে লাইকটা করে দিও। আর তোমাদের যে ডাউটস সেগুলো তোমরা অবশ্যই টেলিগ্রামে বা কমেন্ট সেকশনে করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে।